আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জব মেডিসিনের পক্ষ থেকে। আর আজকে আমি আছি নাসির স্যার। আমরা সাধারণত আজকে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের যে পরীক্ষাটা হবে ২৬ তারিখ, এটা নিয়ে কথা বলবো। পাশাপাশি ২৫ তারিখ যারা পরীক্ষা দেবেন, আগামীকালও অনেকের পরীক্ষা আছে, সে আগামীকাল যারা পরীক্ষা দিবেন তাদের পরীক্ষাগুলো সম্পর্কেও কিন্তু আলোচনা করব। আর আমাদের আজকে কিন্তু ঘোষণা দেওয়া ছিল যেটা, যে আজকে সকালে আমি ক্লাস নিব, এরপর বিকাল ৩টায় মমিনুল স্যারের সাথে জ্যামিতির ক্লাস হবে, এবং বিকাল ৫টায় আমাদের তৌহিদ স্যারের সাথে পাটিগণিতের ক্লাস হবে, এবং সন্ধ্যা ৭টায় আমাদের সুমন হায়দারের সাথে ইংরেজি ফোকাস রাইটিং পার্ট। ইংরেজি ফোকাস রাইটিং পার্টের ভিতরে কীভাবে একটা ইংরেজি অনুচ্ছেদ লিখতে হয়, বাংলা টু ইংলিশ, ইংলিশ টু বাংলা কীভাবে অনুবাদ লিখতে হয়, ট্রান্সলেশন পার্টটা কীভাবে পরীক্ষা হলে লিখে আসবেন, একটা মানে ইংরেজিতে একটা অ্যাপ্লিকেশন কীভাবে লিখবেন, এই সম্পর্কে বিস্তারিত ফোকাস রাইটিং পার্টটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করবেন জনাব সুমন হায়দার স্যার। এর পাশাপাশি আমাদের রাত ৯টা ৩০ আমাদের মিহির স্যারের জিকে ক্লাস হবে। এক কথায় আজকে কিন্তু একদম পুরো ফাইনালটাই সাজেশনটা পেয়ে যাবেন। এবং আগামীকালও জানি, আগামীকালও কিন্তু ম্যাথ ক্লাস হবে, আমাদের তরিকুল স্যারের সাথে বীজগণিতের ক্লাস হবেন। আমাদের তরিকুল স্যার এ নিয়ে বিস্তারিত আলোচনা করবেন। এবং আগামীকালও কিন্তু আমাদের একজাক যে টিচার আছে, আগামীকাল আপনাদের ফাইনাল একদম ক্লাসগুলো নিয়ে ফেলবেন। আমরা যে সাজেশনমূলক ক্লাসগুলো নিচ্ছি এইগুলো কমন পড়বেন, আমরা যে পিডিএফগুলো দিচ্ছি পিডিএফগুলোই পড়ে যাবেন পরীক্ষা হলে, ইনশাল্লাহ সবই ইনশাল্লাহ কমন পাবেন। তা আমরা গতকাল রাতে যে বাংলা যা দেখেছিলাম, এরপর বাকি যে অংশ ছিল ফোকাস রাইটিং পার্টের কিছু অংশ বাকি ছিল, আজকে আমরা বিস্তারিত ফোকাস রাইটিং পার্টটা দেখাবো। আজকে আবার একটু সারাংশ কোনগুলো পড়বেন, এই সারাংশের পিডিএফগুলো আপনাদেরকে দিয়ে দিব। এখান থেকে যে সারাংশগুলো পড়বেন এই সারাংশগুলোই আপনি কমন পাবেন। এখান থেকে ভাব সম্প্রসারণ যেগুলো দিব, এই ভাব সম্প্রসারণগুলো পরীক্ষায় কমন পাবেন। এবং এখান থেকে আমি দেখিয়ে দেবো কিভাবে একটা একটা চিঠি যদি আসে, কিভাবে একটা চিঠি লিখতে হয়, চিঠি লেখার কলাকৌশল শিখিয়ে দিব। একটা আবেদনপত্র কিভাবে লিখতে হয় সেটা কলাকৌশল আমি আজকে আপনাদেরকে শিখিয়ে দেবো। গতকাল কিন্তু এটা শিখিয়েছিলাম না। তো ফোকাস রাইটিং পার্টে যেন ভালো একটা নম্বর তুলতে পারেন, কারণ অনেকেই কিন্তু এই অংশটা দুর্বল, যে কিভাবে একটা পত্রিকায় প্রকাশের উপর যে একটা দরখাস্ত লিখবেন এটা অনেকেই বুঝে না। যদি একটা চিঠি আসে, ব্যক্তিগত পত্র, সেটা কিভাবে লিখতে হয় সেটা অনেকে বুঝেন না। এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি কারক নিয়ে একটু আলোচনা করব। কারক থেকে ৫ নম্বর আসবেই, কোনো মিস নাই। কারক নিয়ে আমি আলোচনা করবো। এরপর যদি ইডিয়মস অফ ফ্রেজ যেটাকে বলে বাগধারা দিয়ে বাক্য নির্ণয় কৌশল, সেটা আমি শেখাবো। তো ইনশাল্লাহ কে কোন জায়গা থেকে আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমরা চাই আজকের এই ক্লাসে পিডিএফ সব দিয়ে দেবো, শেষ পর্যন্ত যারা থাকবা এই টোটাল পিডিএফ দিয়ে দিব, অর্থাৎ এখানে সারাংশের পিডিএফ, ভাব সম্প্রসারণ পিডিএফ সবই এটা পেয়ে যাবেন ইনশাল্লাহ। সবই লেখার কলা কৌশলটাও কিন্তু আমি একদম শিখে দেবো। আর এভাবে আপডেট তথ্য সমৃদ্ধ লিখতে হবে। যদি আপডেট এভাবে যদি ফোকাস রাইটিং পার্টটা যদি লিখতে পারেন, তাহলে আপনি অবশ্যই ভালো একটা নম্বর অর্জন করতে পারবেন। কারণ আমরা এই যে পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনের চাকরিটা যদি নিতে পারি ইনশাল্লাহ, তাহলে আমাদের কিন্তু একটু বেকারত্ব কিছুটা হলে দূর হবে, মনের আশাটা পূরণ হবে। যেহেতু খুব কম সময়ের ভিতরে তারা পরীক্ষাটা নিয়ে নিচ্ছে, পরীক্ষাটা অবশ্যই একটু ফেয়ার হবে। যারা লিখিত অংশে ভালো নম্বর অর্জন করবেন তারা ভাই ভাই ডাক পাবেন। চিন্তা করেন না যে ৮০ ভিতরে আপনি ৩৫ পাইলে ডাক পাবেন, এমন কিন্তু না। ৮০ ভিতরে যারা ৫০ পাবেন তারাও ডাক পাবেন, এটা নিশ্চিত থাকেন। ৮০ ভিতরে 60+ যারা পাবেন তারাই ভাইবা বোর্ডে ডাক পাবেন, এটা নিশ্চিত থাকে। 60+ রিটেন নম্বর যারা পাবেন তারাই ভাইবা বোর্ডে ডাক পাবেন। যারা আমাদের জব মেডিসিনের সাথে আগে থেকে যারা লিখিত কোর্স করতেছেন আমাদের সাথে, তাদের জন্য দোয়া শুভকামনা রইল, কারণ তারা অনেক আগে থেকে আমাদের সাথে যুক্ত আছেন। তাদেরকে আমি কিন্তু বিস্তারিত এগুলো পড়িয়েছি। তো আজকে আমরা যে মিশনটা শুরু করেছি যে আপনাদের জন্য, যে পল্লী দারিদ্র বিমোচনের একদম পূর্ণাঙ্গ আমরা একদম 25 তারিখ আগামীকাল পর্যন্ত সব সাবজেক্টের ক্লাসগুলো আপনাদেরকে দিয়ে দিব একদম সাজেশন সহ। তাহলে আপনারা 25 তারিখ পরীক্ষা দিলে, 26 তারিখ পরীক্ষা দিলে পরীক্ষার হলে গিয়ে অন্ততপক্ষে জব মেডিসিনের প্রত্যেক স্যারের কথা আপনারা স্মরণ করবেন। তো আপনারা কিছু আমাদের স্বপ্ন বিলাস আছেন, মামুন আলী আছেন, ওমে জেরিন আছেন, দিশান যাত্রী আছে, জান্নাতুল জুই আছেন, দিরে সূর্য এবং সুলতান শেখ আছেন, আমাদের আয়েশা সিদ্দিক আছে। আপনারা সবাই একটু শেয়ার করেন না। আমার ক্লাস আপনারা সবচেয়ে কম শেয়ার করেন, আমি জানি আমাকে আপনারা কম ভালোবাসেন, এটা আমি জানি। তবে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসে ছেলেরা কিন্তু আমি জানি আমার ক্লাসে কমেন্টও করে বেশি এবং তারা শেয়ারও করে। কিন্তু মেয়েরা কি করে, আমার ক্লাসে শেয়ার করে না। ক্লাসে শেয়ার করে রাখেন, তাহলে কিন্তু অনেক উপকার হবে, আমি বলে দিলাম অনেক উপকার হবে। মাশাআল্লাহ, আমাদের সাথে কারা কারা যুক্ত আছেন একটু লেখেন। ফোরকান আলী আছেন আমাদের সাথে। আর আপনাদের যদি কোনো পার্টে যদি বাংলার 20-এ 20 পান, আমি চাই বাংলা 20-এ 20। যদি কোনো অংশে লিখিত অংশ যদি আপনারা দুর্বল থাকেন আমাকে বলবেন, আমি চেষ্টা করবো আপনাদের ওই পার্টটা দেখিয়ে দেওয়ার। শফিকুল ইসলাম তিনি ময়মনসিংহ থেকে আছেন আমাদের, আমাদের সাথে জান্নাতুল মাহর আছেন আমাদের সাথে, আরিফ আক্তার স্যার জামালপুর থেকে আছেন আমাদের সাথে, প্রিয়াঙ্কা দাস নমস্কার দিয়েছেন, নমস্কার। উম্মে সওদা সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। নাজমুন নাহার হাসান সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। সবাই খাতা কলম নিয়ে নিবা, সবাই খাতা কলম। স্যার তাহলে জ্যামিতি ক্লাস কখন হবে? আজকে জ্যামিতি ক্লাস হবে বিকাল 3টায়। আমাদের মমিনুল স্যার আজকে জ্যামিতি ক্লাস বিকাল 3টা।
সবাই রেডি থাকেন। আমাদের মাসুম ভাইয়া, এম মাসুম ভাইয়া, তিনি আমাদের ক্লাসটা দেখতেছে। থ্যাংক ইউ মাসুম ভাইয়া। তুমি কেমন আছো মাসুম ভাইয়া? ইসরা জাহান আছেন, আছে তিশা খান আছেন, আমাদের হোসেন আছেন, দিশান জাতি আছেন আমাদের সাথে, শিরিন জামান আমাদের সাথে আছেন। একটু ঝটপট 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 একটু রিয়াকশন ইউজ করি এবং ক্লাসটা একটু শেয়ার করে দিই। আমরা দেখেন গতকাল রাতে কিন্তু আমি দেখিয়েছিলাম এখান থেকে কোন কোন, দেখেন এইরকম একটা সারাংশ কিন্তু আপনাকে দিবে যে এই কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের গতিকে স্লোথ করে। প্রত্যেকটা লাইন সারাংশ লেখার ক্ষেত্রে এরকম প্রত্যেকটা লাইন পড়বেন, ঠিক আছে? সাধারণত এগুলো কখনোই কমন পড়ে না, সারাংশ কি কমন পড়ে না। এক্ষেত্রে আমি বলতে পারি 2025 সালের নবম দশম শ্রেণীর নতুন যে বোর্ড বই আছে, এটা কিন্তু 2025 সালের নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বই। এই যে 2025 সালের নবম দশম শ্রেণীর নতুন বোর্ড বইয়ের যে সারাংশগুলো দেয়া আছে, এই সারাংশগুলো এখানে সবই আছে। এগুলো আপনাদের পিডিএফটা আমরা দিয়ে দিব, টেনশন নিও না। এখান থেকে আমি জাস্ট একটু বুঝিয়ে দিচ্ছি, গতকাল রাতে ওটা বুঝিয়েছিলাম। এরকম আপনি পড়বেন, যদি এখান থেকে কমন পড়ে তাহলে তো হুররে, আর যদি কমন না পড়ে টেনশন নেওয়ার কোনো কারণ নাই। আপনি এরকম প্রত্যেকটা লাইন পড়বেন যে এই কথা নিশ্চিত যে জনসংখ্যার ঊর্ধ্বগতি জাতীয় জীবনে উন্নয়নের স্লোথ করে। এই লাইনটা দ্বারাই বুঝে গেছেন যে টোটাল প্যাসেজটা আমাদের জনসংখ্যা নিয়েই, অর্থাৎ অতিরিক্ত জনসংখ্যা আমাদের জন্য যেটা বার্ডেন, স্বাস্থ্য, চিকিৎসা, অর্থাৎ আমাদের মৌলিক চাহিদা যে পাঁচটা আছে, ওই পাঁচটা মৌলিক চাহিদার ভিতরে জনসংখ্যাটা একটা আমাদের কি বোঝা হয়ে দাঁড়িয়েছে। আমি এক লাইন পরেই কিন্তু বুঝে গেছি, আপনি বুঝে। সুতরাং এই জনসংখ্যা নিয়ে আপনি 3 থেকে 4 লাইন লিখে ফেলবেন, তবে অবশ্যই 40 শব্দের বেশি এই সারাংশ লিখবেন না, লিখবেন না, লিখবেন না। পারলে 3 লাইনের ভিতরে শেষ করে দেন। এরকম আপনি লিখিত কথা এরকম লিখবেন, এগুলা উঠানোর কোনো দরকার নাই। সারাংশ কথাটা লিখে আপনি কি লিখলেন দেখেন, জনসংখ্যার অধিক বৃদ্ধি দেশের উন্নতির অন্তরায়, এতে সমাজ ও পারিবারিক জীবনে নানা সমস্যা সৃষ্টি হয়। জনসংখ্যা বৃদ্ধির ফলে মানুষ শিক্ষার মতো সামাজিক অধিকার পায় না, ফলে দেশের বিপুল জনশক্তির অপচয় ঘটে। এই যে দেখেন মাত্র 3টা লাইনের ভিতরে লিখে দিল। তার সারাংশ 1 পারায় এবং 3 লাইনের ভিতরে। এখানে কি লিখবেন? সারাংশ কথাটা লিখবেন। যদি সারমর্ম আসে সারমর্ম কথাটা লিখবেন, লিখে 3 লাইন লিখে দিবেন। কথা ক্লিয়ার? সারাংশ কয় লাইনে লিখবেন? 3 লাইন। কয় লাইনে লিখবেন? 3 লাইন, 3 লাইন, 3 লাইন। সারাংশ লিখবেন 3 লাইনের ভিতরে, সারাংশ 3 লাইনের ভিতরে শেষ করে ফেলবেন। আমাদের সারাংশ লেখার নিয়ম, এখানে যে কটা সারাংশ দিয়েছি সারমর্ম এর ভিতর থেকে কমন পড়বে, এর ভিতর থেকে কমন পড়বে, আশা করি এর বাইরে থেকে আসবে না। এই কটা পিডিএফ ক্লাস শেষে আপনাদেরকে দিয়ে দিব, দিয়ে দিলে আপনি এখান থেকে পড়ে ফেলবেন, এর বাইরে আর আসবে না। সারমর্মের সারাংশ 3 লাইনের ভিতর শেষ করে ফেলবেন, একদম 3 লাইন। এখানে যে কয়টা আছে এই কয়টা একটু চোখ বুলে যাবেন। যারা বাংলা অংশে দুর্বল, এই অংশে যাতে আপনি 5-এর ভিতরে 4 নম্বর রাখতে পারেন, 5-এর ভিতরে যাতে 4 নম্বর রাখতে পারেন একটা সারাংশে, এই চেষ্টাই সবসময় করবেন। আশা করি কম। এবার আসি ভাব সম্প্রসারণ। গতকাল রাতে আমরা ভাব সম্প্রসারণ দিয়েছিলাম, আবার বলেছিলাম ভাব কতগুলা 3টা প্যাসেজ। এখানে ভাব সম্প্রসারণ একটা নিয়ম লেখা দেখাই দিই। এই যে দেখেন এখানে একটা আছে, দেখেন ভাব সম্প্রসারণ। গতকাল রাতেও বলেছিলাম ভাব সম্প্রসারণ আমাদের 200 শব্দের ভিতরে লিখে শেষ করতে হবে এবং 3টে প্যারায় বিভক্ত করে লিখতে হবে। এখানে একটু ভালো করে খেয়াল রাখেন, ভাব সম্প্রসারণ এখানে, এই যে দেখেন ভাব সম্প্রসারণ, এখানে কিন্তু মূল ভাব, সম্প্রসারিত ভাব এগুলো কিছুই লেখার দরকার নাই। গতকাল রাতেও বলছিলাম যে মূল ভাব, সম্প্রসারিত ভাব এগুলো কিছুই লেখার দরকার নাই। এই আপনি আচরি ধর্ম শিখাও অপরে, মনে করেন এই একটা ভাব সম্প্রসারণ আসছে। প্রথমে দেখেন এই ভাব সম্প্রসারণ লেখার পর এখানে কিন্তু কোথাও লেখে নাই যে মূল ভাব, লিখেছে? লেখে নাই। ভাব সম্প্রসারণ কথাটা লেখার পরে তারা কি করছে, প্রথমে 2 থেকে 3টা লাইন লিখতে হবে, এরপর মাঝখানে লিখছে, লেখার পরে আবার শেষে কি করছে, এখানে আবার 2 থেকে 3টা লাইন লিখছে। তার মানে আপনি ভাব সম্প্রসারণ কথাটা লিখেই 3টা প্যারায় বিভক্ত করে ভাব সম্প্রসারণ লেখা শুরু করবেন। এক্ষেত্রে কোনো মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য লেখা যাবে না, যাবে না, যাবে না। তা আমি বলেছি 1.5 পৃষ্ঠার ভিতরে এই ভাব সম্প্রসারণ লেখাটা শেষ করতে হবে। এখানে যে কটা ভাব সম্প্রসারণ দেয়া আছে, এই ভাব সম্প্রসারণ কয়টা একটু চোখ বুলাই যাবেন। এখানে যে ভাব সম্প্রসারণ কয়টা দেয়া আছে এটা এক নজর খালি পড়ে ফেলবেন। টাস এই পিডিএফটা দেওয়ার সাথে সাথে এক নজর পড়ে ফেলবেন, যাতে এই ভাব সম্প্রসারণটা আসলে আপনি ইজিলি পারেন। এবার আসি আমরা চিঠি কিভাবে লিখবো। দেখো চিঠি কিভাবে লিখবো, দেখো একটু চিঠি লেখার নিয়মটা একটু দেখাই দিই। অনেকে আমরা চিঠি লেখার নিয়মটা আমরা পারি না। এবার একটু চিঠি লেখা, অনেকে ভুলে গেছেন, ছোটবেলায় আপনারা চিঠি লেখছেন কিন্তু এখন ভুলে গেছেন চিঠি লেখার নিয়ম। যারা বিশেষ লিখিত পরীক্ষা দেয় তারা এগুলা পারে। আচ্ছা দেখেন এখানে একটা চিঠির নমুনা আমি দেখাচ্ছি। স্যার লেখাগুলো খুব বোঝানো, একটু বড় করেন, বড় করে দিয়েছি, খেয়াল করেন। এখানে একটু খেয়াল করেন, এখানে যে জিনিসটা আছে, এখানে ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুকে চিঠি। আচ্ছা এবার ক্লিয়ার কিনা, দেখ ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, এখন ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা? পিডিএফটা দিয়ে দেবো ক্লাস শেষে, পিডিএফটা দিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। এই ক্লাস শেষে পিডিএফটা দিয়ে দিব।
আমাদের পেজে পিডিএফটা দিয়ে দেবো সবাইকে, এখান থেকে ফোকাস রাইটিং পার্টে যা আসবে সব পেয়ে যাবে, এটা দিয়ে দেবো, পিডিএফ দিয়ে দেবো, টেনশন নিও না। আচ্ছা এখানে একটু দেখো, জাস্ট বোঝার চেষ্টা করো, পিডিএফ পেয়ে যাবে। এখানে একটা চিঠি, ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটা বন্ধুকে চিঠি, যদি চিঠি আসে, চিঠি আসার সম্ভাবনা 50%, আর সারাংশ ব্যবসা পোষণ এই দুইটা আসার সম্ভাবনা 100%, 100%। আর চিঠি ব্যক্তিগত পত্র আসার সম্ভাবনা 50%, আর 50% আসার কোনো সম্ভাবনা নেই। সুতরাং এই জিনিসটা জাস্ট একটু খেয়াল রাখো। আপনাকে যদি কোনো কারো কাছে কোনো চিঠি লিখতে বলে, ব্যক্তিগত চিঠি, এখন আপনারা অনেকেই চিঠি লেখেন না, SMS পাঠাইয়ে দিলেই হয়ে যায়, তো চিঠির যুগ শেষ। তো এখানে যে তারিখটা লিখবেন, আপনার যেদিন পরীক্ষা হবে খাতার এখানে একটা তারিখ লিখবেন, তারিখের পর কোনো কমা হবে না। এখানে দেখেন 5 ফেব্রুয়ারি 2019 লেখা আছে, আপনি এখানে 26 তারিখ লিখবেন 26 এপ্রিল 2025, এখানে কি লিখবেন 26 এপ্রিল 2025, কোনো কমা দিবেন না। এরপর আপনি কোথা থেকে লিখতেছেন সেই জায়গাটার নাম লিখবেন। আপনি যদি মনে করেন লালবাগ থেকে লিখতেছেন ঢাকা, আপনি লিখবেন লালবাগ, এরপর একটা কমা দিবেন, তারপর লিখবেন ঢাকা। এরপরে কোনো দাড়ি টাড়ি কিচ্ছু লেখা যাবে না, দাড়ি এগুলো কোনো কিছু লেখা যাবে নয়াকারে না। আর একটা জিনিস আমি আপনাদেরকে একটু দেখাই দিই, দেখেন এখানে এই যে দেখেন এখানে যে তারিখটা লিখবেন, যদি দেখা না যায় দেখেন এরকম লিখ দিবেন 26 এপ্রিল, 26 এপ্রিল 2025, কোনো কমা আছে? কোনো কমা নাই। এরপর যে দেখেন লালবাগ বা সোমানবাগ কমা দিয়ে ঢাকা, এভাবে লিখে ফেলবেন এই পাশে। এরপরে আসি, এই যে দেখেন এই পাশে আপনি লিখবেন কি, এই যে দেখেন এখানে যে লেখাটা লিখবেন খাতার জাস্ট এই পাশে আবার একটু নিচে আসবেন, প্রিয় মতি। আপনি কার কাছে লিখবেন? আপনার যে ফ্রেন্ড আছে, বেস্ট ফ্রেন্ড আছেন, ওই বেস্ট ফ্রেন্ডের আপনি নাম লিখবেন, কিন্তু কোনো ধরনের কমা ব্যবহার করবেন না। বাজারে গাইডে এরকম কমা দেয়া থাকে, মান্দাত্তা আমলের এই কাজগুলো করা যাবে না। আপনি যখন এখানে যেমন এরকম লিখবেন প্রিয়, এই প্রিয়, এরপর আপনি কার কাছে লিখবেন, আচ্ছা আপনার যে মনের মানুষটা তার নামটা আপনি লিখে দেবেন, বন্ধুর নাম। মনে করেন প্রিয় কি, প্রিয় কি, প্রিয় প্রিয়াঙ্কার সাথে কিন্তু মিলে আছে, প্রিয় প্রিয়াঙ্কা। এই যে দেখো প্রিয় প্রিয়াঙ্কা, এই যে আপনি প্রিয়াঙ্কা, আপনার একটা বেস্ট ফ্রেন্ড আছে, লিখবেন প্রিয় প্রিয়াঙ্কা। এখানে কিন্তু বাজারে গাইড এটা কমা দিয়ে দেয়, এরকম কোনো কমা দেয়া যাবে না। তো এই কথাটা এখানে লেখার পরে এরপর কি করবেন, এখানে লেখছেন, এখানে যেহেতু বন্ধুর কাছে বলছে, বন্ধুর কাছে তুই তুকারি ব্যবহার করতে পারবেন। মা বাবার কাছে অবশ্যই রেসপেক্টের সহিত মা বাবার কাছে লিখতে বলে সেটা রেসপেক্ট করতে হবে। ছোটদের ক্ষেত্রে চিঠি লেখার ক্ষেত্রে অনুজ ওভাবে ব্যবহার করবেন, ঠিক আছে? কথাগুলো একটু খেয়াল রাখবেন যে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিস, কেন আপনার বন্ধু, এই জন্য তুই তুকারি শব্দ ব্যবহার করছে, আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করিস, অনেকদিন হলো তোর কোনো চিঠি পাচ্ছি না। এইরকম জিনিসগুলো জাস্ট একটু নিজের মতো মাধুরী মিশিয়ে একটু লিখে ফেলবেন। আপনি জাস্ট একটু নিয়মটা দেখাই দিন, যে ধরনের চিঠি আসবে ওটা আপনি 3টে প্যারায় বিভক্ত করে চিঠিগুলো লেখা শেষ করবেন। তা চিঠি কয় প্যারায় বিভক্ত করে লিখবেন? চিঠিও কিন্তু 3টি প্যারায় বিভক্ত করে চিঠি লিখবেন। আপনাদের চিঠি লেখার অভ্যাস নাই, ছোটবেলা যারা প্রেম প্রীতি করেছেন তারা টুকটাক চিঠি লিখছেন, কিন্তু সেখানে কিন্তু ওরকম কোনো ফর্মালিটি মেনটেন ছিল না। জাস্ট একটু দেখাই দিচ্ছি এ কারণে। এবার দেখেন এখানে কিন্তু এই যে ইতি, এই জিনিসটা আমরা অনেকে, ইতি কথাটা আগে বাজারে গাইড বই এখানে লেখা থাকতো, এখন ইতি কথাটা কিন্তু লিখছে এখানে। অর্থাৎ এখানে চিঠিটা লিখছে যে আমাদের খুব ভালো লেগেছে, সময় পেলে তুইও একবার দেখে আসিস বাংলার ইতিহাস প্রসিদ্ধ লালবাগ কেল্লা। এটা কিন্তু লাস্ট প্যারা, ভালো থাকিস, যেহেতু বন্ধু লাস্ট প্যারাটা কি লিখছে, আমাদের খুব ভালো লেগেছে, সময় পেলে তুইও একবার দেখে আসিস বাংলার ইতিহাস প্রসিদ্ধ লালবাগ কেল্লা। আপনার ফ্রেন্ডে লিখলো ভালো থাকিস ইতি, এই দাড়ি লেখার পরে কিন্তু ইতি কথাটা আসবে। বাজারে গাইডে কিন্তু দেখবেন এরকম লেখা আছে ইতি, এই কাজগুলো করা যাবে না। বাজারে গাইডে এরকম লেখা আছে ইতি, এটা কমা দেয়া আছে, ইতি তোর বন্ধু, কি লেখা আছে, ইতি তোর বন্ধু, অতি তোর বন্ধু এই যে ঝর্ণা, এরকম লেখা আছে, কিন্তু এভাবে লেখা যাবে না। তো এখানে এই প্যারাটা কি করতে হবে, যেখানে আপনি লাস্ট প্যারায় যেখানে কথাটা শেষ হবে এর পাশেই একদম ইতি কথাটা লিখে দিবেন। এই ইতি লেখার পর কোনো ডট ডট দিবেন না, কোনো দাড়ি দিবেন না, কোনো কমা দেবেন না, ডাইরেক্ট ইতি। ইতি বলতে কোনো নাম না, মানে শেষ, মানে আপনি আপনার বন্ধু ইতি, ইতি বলতে নির্দেশ করা হয়েছে, আর আসলে আপনার চিঠিটা লিখছে কেউ, বন্ধুর নাম। তাহলে এই ইতি কথাটা কিন্তু যেখানে শেষ হবে সেখানেই কিন্তু লিখে দিবেন। এরপর এখানে লিখলাম কি তোর বন্ধু, বন্ধুর এখানে কোনো ধরনের কোনো কমা হবে না, হবে না, হবে না, হবে না, কোনো কমা হবে না, হবে না, হবে না, মনে থাকবে তো? কোনো ধরনের কমা হবে না, হবে না, হবে না, হলো? এখন দেখো লেখার পরে
এই পিডিএফটা দিয়ে দেবো, যদি ক্লিয়ার না দেখতে পারেন টেনশন নেওয়ার কারণ নাই, পিডিএফটা পুরোটাই পাবেন। জাস্ট আমি নিয়মটা বোঝার চেষ্টা করেন, নিয়ম দেখলে হবে। এখন অনেকে আপনারা চিঠি লেখেন কিন্তু খাম আঁকতে পারেন না। এই যে ডাকে পাঠানো খাম, এই খাম কথাটা এরকম ডাকে পাঠানো খাম লেখার দরকার নেই, আপনি এরকম খাম একটাকে দিবেন। স্যার খামটা আমরা কেমনে আঁকবো? এই যে দেখো চিঠি পাঠানোর একটা খাম, দেখো তো কত কিউট একটা খাম। এই যে এই একটা হলো খাম আমাদের, খেয়াল করেন দেখা যাচ্ছে খামটা, দেখা যাচ্ছে খাম কি দেখা আছে? প্রিয় না, ওরকম সারটা লেখা যাবে না ওরকম, খেয়াল করে দেখছেন। এই যে নিয়মগুলা, এগুলা 2021 সালে পরিবর্তন করা হয়েছে এইসব চিঠির নিয়মগুলা। যারা বিসিএস লিখিত পরীক্ষা দেয় দেখবেন, বিসিএস লিখিত যারা দেয় তাদের এগুলো কিন্তু বিসিএস লিখিত আমরা পড়াই, নন কাটা লিখিত এই ক্লাসে আপডেট থাকতে হবে। অর্থাৎ আমাদের পাঠ্যপুস্তক বোর্ড বই যেভাবে লেখার নিয়ম বলবে, ঢাকা ইউনিভার্সিটি যে সমস্ত নিয়ম বলবে, বাংলা একাডেমি যেভাবে চিঠি লেখার নিয়ম বলবে, ওই নিয়মটাই আমাদের ফলো করতে হবে। এখন দেখেন এখানে এই পাশে লিখবেন প্রেরক, এই পাশে কি প্রাপক, এই জিনিসটা খেয়াল করবেন, এই পাশে প্রেরক এই পাশে প্রাপক। অর্থাৎ এই প্রেরককে আপনি যে চিঠিটা পাঠালেন আপনার নামটা লিখবেন এখানে। এই যে প্রেরকের পর কোনো কমা দেয়া যাবে না, প্রেরকের পর কোনো কমা দেয়া যাবে না, যাবে না, যাবে না। স্যার খাতা মার্জিন করার জন্য পরীক্ষার হলে কি স্কেল নিয়ে যেতে পারবো? অবশ্যই স্কেল নিয়ে যেতে পারবেন, পরীক্ষার হলে স্কেল নিয়ে যেতে পারবেন, অবশ্যই পারবেন। শোনেন পরীক্ষার হলে কি কি নিয়ে যেতে পারবেন আগে বলি। 26 তারিখ যারা পলি দারিদ্র পরীক্ষাটা প্রথম চাকরি পরীক্ষা অনেকেই দিবেন আমরা জানি, তাদের উদ্দেশ্যে বলছি আপনি সাথে কি নেবেন? অবশ্যই কালো কলম নেবেন দুইটা। কালো কলম কয়টা নেবেন? দুইটা কালো কলম নেবেন, পাশাপাশি একটা ব্লু কালার কলম নেবেন, একটা ব্লু কালার কলম, দুইটা কালো কলম সাথে নেবেন, এবং যদি পারেন একটা স্কেল সাথে নেবেন। একটা কি নেবেন? স্কেল আপনি সাথে নেবেন, মনে থাকে যেন এই। এছাড়া আপনি এডমিট কার্ডটা সাথে নেবেন, আপনার যে এডমিট কার্ড আপনি যে পোস্টে চাকরি পরীক্ষা দিবেন ওই পোস্টের এডমিট কার্ডটা সাথে নেবেন। এছাড়া কোনো ধরনের মোবাইল ফোন নিতে পারবেন না, কোনো ঘড়ি নিতে পারবেন না। অর্থাৎ আমার হাতে একটা ঘড়ি আছে, এরকম কোনো ধরনের কোনো ঘড়ি আপনি নিতে পারবেন না, এবং কোনো ধরনের মোবাইল ফোন আপনি পরীক্ষা হলে নিতে পারবেন না। তার কি নিতে পারবেন? মানে আপনি পরার জন্য কোনো লুঙ্গি পরে ঢুকতে পারবেন না, প্যান্ট ছেলেরা যে প্যান্ট শার্ট আছে এটা পরে ঢুকে পড়বেন, গেঞ্জি পরলেও সমস্যা নাই, আর মেয়েরা 3 পিস শাড়ি যা পরার পরে ঢুকে যেন, কথা ক্লিয়ার? বোরকা পরেও যেতে পারবেন, টেনশন নেওয়ার কারণ নাই, বোরকা পরেও আপনি যেতে পারবেন। তো এখানে প্রেরক, এখানে আপনি লিখবেন, আপনি যেখান থেকে এখানে এত ঠিকানা না লিখলেও চলবে, আপনি প্রেরক রেখে আপনার নাম লিখবেন, আপনি কোথা থেকে লিখতেছেন, হয়তো আপনি রংপুর থেকে লিখতেছেন, এখানে লিখে দেবেন রংপুর। আপনার এখানে এইটা বেশি একটা ফ্যাক্ট না, চিঠির ক্ষেত্রে এই পাশেটাই মূলত ফ্যাক্ট। প্রাপক যার কাছে যাবে, প্রাপকের পর কোনো ধরনের কোনো কমা হবে না, প্রাপকের পর কোনো ধরনের কোনো কমা হবে না। তাকে আপনার বন্ধুর নামটা লিখবেন, তাই দেখো নজরুল হাউস, কক্ষ নাম্বার এত, মির্জাপুর ক্যাডেট কলেজ, ডাকঘর মির্জাপুর, টাঙ্গাইল, একদম সুন্দর মতো তার ঠিকানাটা লিখে দিবেন। আপনি যদি এখানে ঠিকানা লিখতে যদি ভুল করেন তাহলে আপনার চিঠিটা যাবে না। তো সুতরাং এই অংশটা একটু ভালো করে খেয়াল রাখবেন। আর এই কোনায় একটু লেখা থাকে ডাক টিকিট, এই কথাটাও একটু কোনায় লিখে দিবেন, ডাক টিকিট। ওকে স্যার, নর্মাল ক্যালকুলেটর নেওয়া যাবে তো? আরে না, কোনো ক্যালকুলেটর নেওয়া যাবে না, কোনো স্যার ইতি তারিখ এগুলো বাম পাশে লিখতেছে, এখন কি ডান পাশে লিখতে হবে? হ্যাঁ ডান পাশে, আমি যেভাবে লিখতে বলেছি সেভাবে লিখবেন। এই পিডিএফটা ভালো করে আপনারা ফলো করবেন, এই ব্যতিক্রম আপনি লিখবেন না, হয়তো নম্বরটা টুস করে কাটা যাবে, এটা মাথার ভিতরে রাখবেন। চিঠি লেখার নিয়ম আপডেট থাকতে হবে, আপডেট না থাকলে হবে না। তাই গেল একটা ব্যক্তিগত চিঠি, এটা আসার সম্ভাবনা মাত্র 50%, এর বেশি আর আসার কোনো সম্ভাবনা নাই, ঠিক আছে? এর বেশি আর আসার সম্ভাবনা। এবারে আমরা একটা লেখাবো যে আমরা পত্রিকায় প্রকাশের উপযোগী, এইটা সবচেয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পত্রিকার প্রকাশের উপযোগী এটা আমাদের 100% আসার সংবাদ, সংবাদপত্রে প্রকাশের জন্য চিঠি। দেখেন সংবাদপত্রে কিভাবে আপনি একটা চিঠি লিখবেন একটু খেয়াল করেন। এই এটা খুবই গুরুত্বপূর্ণ, 100% আসার সম্ভাবনা আছে। আপনি কিভাবে একটা সংবাদপত্রে প্রকাশের উপযোগী, মনে করেন আপনার এলাকার একটা হসপিটাল আছে, সেই হসপিটাল খুবই দুর্দশা, তো এই হাসপাতালের আপনার উপজেলার দুর্দশার কথা জানিয়ে আপনি কি করবেন? পত্রিকায় প্রকাশের উপযোগী, কর্তৃপক্ষের যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে, অর্থাৎ স্বাস্থ্যমন্ত্রী অথবা স্বাস্থ্য মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে আপনি একটা চিঠি লিখবেন। ধরেন আপনার বাড়ি বরগুনা, আপনি বরগুনাতে আছেন, আপনার বরগুনার উপজেলা মানে যে আপনার জেলা স্বাস্থ্য কমপ্লেক্সটার অবস্থা খুবই খারাপ, এখানকার যে
সমস্যাগুলো আপনি চিহ্নিত করে একটা পত্রিকা প্রকাশের প্রতি একটা চিঠি লিখবেন। এক্ষেত্রে কিন্তু পত্রিকা প্রকাশের জন্য যে আপনার সংবাদপত্র লিখবে ওক্ষেত্রেও কিন্তু একটা খাম আঁকতে হবে। আপনি তো বরগুনা থেকে নিজে নিজে এসে প্রথম আলো পত্রিকায় যেয়ে দিবেন না, আপনি তো ওখান থেকেও একটা মানে খামটা কুরিয়ার করে পাঠাবেন। এই ক্ষেত্রে আপনার ঠিকানাটা খামটা আপনার আঁকতে হবে। তো এটা ভালো করে খেয়াল করেন, একটু এখানে খেয়াল করেন। স্যার এডমিট কার্ডে তো উল্লেখ আছে যে নরমাল ক্যালকুলেটর নেওয়া যাবে। আচ্ছা, যদি আপনার এডমিট কার্ডে উল্লেখ থাকে যে নরমাল ক্যালকুলেটর নেওয়া যাবে, আপনি নিয়ে যাবেন, সমস্যা নাই। এডমিট কার্ডে যদি লেখা থাকে নরমাল ক্যালকুলেটর লেখা যাবে, আপনি নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এডমিট কার্ডে যদি বলে এটা নেওয়া যাবে, আপনি নিয়ে যাবেন। ওকে, ওটা নেওয়ার কথা আমরা না বলি। আচ্ছা দেখি স্যার আজ কি আজে বাজে কমেন্ট লেখে, কই দেখি। স্যার মান্ধাতা আমলের চিঠি সিলেবাস থেকে তুলে দিতে হবে, এখন চিঠির জায়গায় মেইল করে জানাতে হবে। চট্টগ্রাম থেকে স্যার আজকে আজে বাজে কমেন্ট লিখছে, শুধু কান বের করতে হবে বলে। বোরকা পরে লাভ কি, হিজাব পরলে খুলতে হয় বাধ্য করে। শোনেন, বোরকা পরে যাবেন, আপনি হিজাব পরেন একটু যদি হিজাব কানের ভিতর যদি ডিভাইস নেন, এই জন্য কানটা ফাঁকা রাখেন একটু। হয়তো আপনার 2 ঘন্টা পরীক্ষা দিবেন, ওখানে 2 ঘন্টা পরীক্ষা দিবেন, সমস্যা কোথায়? একটু পরে চাকরি করবেন, একটু যদি না করেন তাহলে হবে না, কারণ এটা সবার জন্যই প্রযোজ্য। আপনি যদি কান আর ঢেকে রাখেন তাহলে ডিভাইস দিয়েও তো আপনি পরীক্ষা দিতে পারেন। এই কারণেই হয়তো আপনাকে হিজাবটা খুলতে বলে। এটা কোনো সমস্যা নাই। টুঙ্গি সরকারি কলেজে কার সিট পড়ছে, কেউ আছেন? আচ্ছা, পিডিএফ দিয়ে দেবো আজকে, সবাই পিডিএফ পাবেন, কালকে পিডিএফ আজকে দিয়ে দেবো। আজকে ক্লাসটা শেষের সাথে সাথে সবাই ক্লাস যারা করবেন সবাই পিডিএফ পাবেন, আজকে ক্লাস যারা আছে সবাই পাবেন। আচ্ছা লেখেন, আপনি কয় পেজ এগুলো লেখার সময় পাবেন না। আপনি এক পেজ চিঠি আপনি 1 পেজের ভিতরে শেষ করে ফেলবেন। অত বেশি সময় পরীক্ষা হলে আপনি পাবেন না। এটা স্কুলের পরীক্ষা না বা কলেজের পরীক্ষা না। এখানে অত সময় আপনি পাবেন না যে একটা দরখাস্ত 1 পৃষ্ঠা লিখে পারবেন। খুব দ্রুত স্পিডে 1 পৃষ্ঠার ভিতরে শেষ করে ফেলবেন। 1 পৃষ্ঠাকে অর্ধেকেও শেষ করা লাগতে পারে। এবার দেখেন, এখানে একটু দেখেন, এই চিঠিটাই আসতে পারে স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের চিঠি। এই জিনিসটা খেয়াল করেন, স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে পত্রিকায় প্রকাশের চিঠি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটাই দেখবেন হয়তো এসে গেছে। দেখি পিডিএফ স্যার অনেক রুম তো তাই ঘুরি থাকে না। আচ্ছা সারাংশগুলো মেনশন করেন। সারাংশগুলো দিয়ে দিছি, পিডিএফ পেয়ে যাবেন, সারাংশ বুঝিয়ে দিচ্ছি, সারাংশ সব বুঝিয়ে দিয়ে দেবো। হিজাব তো শুধু পরীক্ষার হলে খোলা রাখতে হয়, এতে ফরেজ গ্যাসে চাকরির চিন্তা বাদ দেন। এটা ঠিকই বলছেন, আপনি ভাইবে বোর্ডে যাবেন, ভাইবে বোর্ডে হিজাবে কোনো সমস্যা হয় না, কিন্তু পরীক্ষার হলে আপনি যান, আপনি চাকরি করবেন, একটু ওখানে গিয়ে একটু করবেন না, তাহলে তো আর হবে না ভাই। চাকরি করবেন, আপনি ইরান বলেন, সৌদি আরব বলেন, ইরান, সেসব দেশেও তো মেয়েরা চাকরি করে, সরকারি চাকরি করে না, তারাও তো দেখবেন যে তাদের মুখ তো খোলা থাকে। আমি ইরানের মেয়েদের তো অ্যাভেলেবেল দেখেন, মুখ খোলা থাকে, সমস্যা কোথায় রে ভাই? আপনি যদি পরীক্ষা দিবেন, আপনার পরীক্ষা হলে যে যাবে সে তো আপনার চুলের সৌন্দর্যে কেউ পাগল হবে না, আপনার চুল দেখে তো কেউ পাগল, আপনার চুলের দিকে কেউ তাকিয়ে থাকবে না। তো এরকম আপনি যদি, যিনি ভদ্র তিনি অল টাইম সব জায়গায় ভদ্র, এত টেনশন করলে তো আর আপনি চাকরি পাবেন না। গেল এখানে, এবার দেখেন, এই যে দেখেন এই জিনিসটা দেখেন, এখানে আপনি তারিখটা খুব সুন্দর মতো লিখবেন। এই দেখেন, এই হলো মার্জিন টানবেন, এই মার্জিন টানার পরে এখানে একটা তারিখ লিখবেন, এবার সম্পাদক লিখবেন। এখানে কোনো ধরনের কোনো কমা ব্যবহার করা যাবে না। এখানেও কিন্তু সম্পাদক দৈনিক সমকাল, এই জিনিসটা আমি এই পাশে লেখাই আপনাদেরকে একটু বুঝাই দিচ্ছি। এখানে একটু দেখেন, এখানে আমি এই পাশে দেখাই বুঝাই দিচ্ছি একটু। এই যে দেখেন, মনে করেন আপনি এখানে কি করলেন, এই হলো মার্জিন টানলেন, এই আপনার খাতার মার্জিন, এই হলো আপনার খাতার মার্জিন। তা আপনি কি করলেন, এই খাতার মার্জিন আপনি যখন দরখাস্তটা লিখবেন, এখানে এত নং প্রশ্নের উত্তর কি করলেন, এখানে লিখে দিলেন, মনে করেন 8 নং প্রশ্নের উত্তর, 8 নং প্রশ্নের উত্তর। এই যে গেল 8 নং প্রশ্ন উত্তর। এখানে ধরেন আপনার একটা পত্রিকা প্রকাশের উপযোগী একটা চিঠি আসছে, তাহলে এখন আপনি এরকম লিখবেন খাতায়। লেখার পর কি করবেন, আপনি এখানে প্রথমে তারিখটা দিবেন, আপনার পরীক্ষাটা কবে, 26 তারিখ। আপনি এখানে সুন্দর মতো লিখবেন 26 এপ্রিল, এই পাশ দিয়ে লিখবেন একেবারে 26 এপ্রিল কত, 2025। আপনি এই 2025 লিখে ফেললেন। এখন দেখেন, এখানে আপনি কার কাছে চিঠিটা লিখবেন, যেহেতু আপনার এলাকার স্বাস্থ্য সমস্যা, আপনি সম্পাদকের বরাবর চিঠি লিখতে পারেন, এটা আসার সম্ভাবনা 100%। তা সম্পাদকের বরাবর যে একটা চিঠি লিখবেন, তাহলে কি লিখবেন, ওই বরাবর কথাটা লেখা যাবে না। আগে আমরা ছোটবেলায় স্যাররা শিখাই তো বরাবর, আবার লিখতো মাননীয়, এগুলো এখন মান্দাত্তা আমল শেষ, ওগুলো ভুলে যান আপনারা। এই বরাবর কথাটাই বলা যাবে না। আপনি কিন্তু হালকা একটু ফাঁকা লিখে আপনি এখানে লেখেন সম্পাদক। আপনি পত্রিকা বললি
আপনি সম্পাদকের কাছে পাঠাবেন। এখন এখানে কোনো সম্পাদক লেখার পর কোনো কমা ব্যবহার করা যাবে না, কারণ আগে আমরা ছোটবেলা কিন্তু এখানে লিখতাম এরপর একটা কমা মারতাম, এখানে কোনো কমা ব্যবহার করা যাবে না। সম্পাদক, এবার সম্পাদক আপনি কোন পত্রিকার কাছে লিখতে পারেন? আপনি দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, যে কোনো একটা পত্রিকায় লিখতে পারেন। তো সম্পাদক দৈনিক প্রথম আলো, কি লিখলেন? এই পাশেই লিখবেন দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো। কোনো এখানে কোনো দাড়ি টাড়ি কিচ্ছু দেওয়া যাবে না। দৈনিক প্রথম আলো, এখানে কোনো দাড়ি কমা কিচ্ছু ব্যবহার করা যাবে না। এখন দৈনিক প্রথম আলো অফিসটা কোথায়? কারণ বাজার, এখানে লিখে দিলেন 123 কারণ বাজার, কারওয়ান বাজার, 123 কারণ বাজার, এই যে লিখলেন কারণ বাজার। এইখানে লেখার পর লিখলেন ঢাকা, কত? ঢাকা কত? ঢাকা 1000 বা যাই হোক ঢাকা 1000, এই যে লিখলেন। দেখেন এই যে লিখলাম এখানে সম্পাদক দৈনিক প্রথম আলো 123 কারণ বাজার ঢাকা 1000, এই যে এখানে লেখা আপনি শুরু করলেন। আপনি চাইলে এখানে একটা দাড়ি দিতেও পারেন, না দিলেও আপনার কোনো সমস্যা নেই। তা দেখেন এখানে কোনো ধরনের কমা ব্যবহার করে না, এখানে কোনো কমা ব্যবহার করে না, এখানে কোনো কমা ব্যবহার করলো না, এই ঠিকানার ক্ষেত্রে কোনো কমা ব্যবহার করলো না। অনেক আপনার কোন কি দৈনিক সম্পাদকের সামনে দিয়ে লেখা শুরু করেন ঠিকানা, এই কাজগুলো করবেন না। একদম এইখানে নিয়ম যেভাবে আছে সেভাবেই ফলো করবেন। লেখার পর ঢাকা 1000। এবার কি আসি? এবার আসেন বিষয়। আপনি একটু হালকা ফাঁকা রেখে আপনি লিখে ফেললেন বিষয়, কি লিখবেন? বিষয়। বিষয়টা একদম মার্জিনের পাশ দিয়ে কোলন চিহ্ন দিবেন। বিষয়টা কোলন চিহ্ন, এই বিষয়টা একদম কোলন চিহ্ন। বিষয় কথাটা আবার বলে দিই, এই যে লিখবেন বিষয়, বিষয় লেখার পর কোলন চিহ্ন দিবেন। কি কোলন মানে? দুইটা ফোঁটা। এই কাজটা আপনারা অনেকে কি করে, বিষয় লেখার পর দুইটা বিসর্গ মারে, আবার টান মারে, এইগুলা করবেন না। বিষয় লেখার পর কি করবেন? দুইটা কোলন চিহ্ন দেবে। এই বিষয়ে কি লিখবেন? চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র। শর্টকাট লিখবেন এরকম, চিঠি, চস্কের চি ঠস্কের চি, চিঠিপত্র কলামে, ক লয় কাল্লাম ওয়াইকামে, চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র, প্রকাশের জন্য পত্র। এই যে দেখেন, এই যে এইখানে একটা দাঁড়ি দিবেন চিঠিপত্র। এখন চিঠিপত্রের উপর একটা ইনভার্টেড কমা দিয়ে দেন, একটা চিঠিপত্র কলামে প্রকাশের জন্য পত্র। ক্লিয়ার? এখন এর নিচে অনেকে কি করে, একটা দাগ দিয়ে দেন। এই দাগটা দিলেও হয়, না দিলেও চলে। এই যে বিষয় লিখলেন সুন্দর করে, বিষয়ের পর একটু ফাঁকা রাখবেন, একটু ফাঁকা রেখে এরপর কি লিখবেন? মহোদয়, কি লিখবেন? মহোদয়। তাহলে এরপরে লিখতে হবে আপনার মহোদয়, একটু ফাঁকা রেখে এখানে লিখতে হবে ম হয়কার হওয়া মহ দ অন্তিস্ত, একদম মার্জিনের পাশে। এবং মহোদয়ের পর আপনি কোনো ধরনের কোনো কমা টমা এগুলা কিছুই ব্যবহার করতে পারবেন না, পারবেন না। মনে থাকে কোনো ধরনের ই করতে পারবেন না। ক্লিয়ার? মহোদয় লেখার পরে কি চা নিয়ে আসছো? এই যে দেখেন কোনো ধরনের ই করতে পারবেন না। এই যে মহোদয়, একটু দেখেন, এই যে মহোদয়। ক্লিয়ার? দেখা যাচ্ছে কিনা একটু বলো তো, দেখা যাচ্ছে কিনা? দেখা যাচ্ছে কিনা একটু খেয়াল করো, দেখা যাচ্ছে কিনা? পুরো ক্লাসটা করবা, এই ফোকাস রাইটিং পার্ট পুরোটা আমরা দিয়ে দেব। বাংলা আপনাদের পুরো ফোকাস রাইটিং পার্টে যা আছে সব আপনাদেরকে দিয়ে দেব। এই পিডিএফ সবাই পাবা, টেনশনের কোনো কারণ নেই, এগুলো সবাই পাবা। জাস্ট এক নজর দেখে যাবা। তুমি যদি মনে করো গাড়িতে করে আসতেছো, ট্রেন লঞ্চ আসতেছো, এক নজর যদি মোবাইল দিয়ে চোখ বুলিয়ে যাও, তাও ফোকাস রাইটিং এ ভালো করবা। এগুলো আপনারা অনেকেই জানা, কারণ অনেকে জানেন না কি কারণে, অনেকে এগুলা লিখিত পরীক্ষা দেওয়ার অনেকের মানে অভ্যাসটা নেই। এই কারণে আবার এই প্রথম আবার আছেন অনেকে চাকরি পরীক্ষা দিচ্ছেন, এইরকম একটু নিয়মটা হয়তো ভুলে গেছেন, আবার মান্দার তাহলে স্টাইলে জানতেন, কিন্তু এই ক্লাসটার মধ্যে আপডেট জানলেন। আমরা বিশেষ লিখিত পরীক্ষা যে স্টাইলে শিখাই, ওই বিশেষ লিখিত পরীক্ষার স্টাইলে শিখাচ্ছি। পিএসসি নন কাটা লিখিত পরীক্ষা যে স্টাইলে শিখাই, সেম স্টাইলে কিন্তু এটা পরীক্ষা। মনে রাখবেন আপনারা কিন্তু নবম গ্রেডের পরীক্ষা দিচ্ছেন, সুতরাং এখানে কিন্তু স্যালারিটাও বেশি, আপনার লিখিত স্টাইলটাও আপনার আপডেট থাকতে হবে, সবসময় ফলো করতে হবে। ঢাকা ইউনিভার্সিটি বাংলা ডিপার্টমেন্ট কোন নিয়মটা ফলো করে, বাংলা একাডেমি কোন নিয়মটা ফলো করে, এবং পাঠ্যপুস্তক বোর্ড বই এনসিটিভি তারা কোন নিয়মটা ফলো করে, ওই নিয়মটা ফলো করে বিভিন্ন চাকরি পরীক্ষায় আপনি দরখাস্ত বলেন, ভাব সম্প্রসারণ বলেন, সারাংশ বলেন, চিঠি বলেন, আবেদনপত্র বলেন, এগুলো লিখতে হবে। কোনো বাজারে অন্য গাইড বই স্টাইলে চলবে না। তো এখন দেখেন মহোদয়, আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। ঠিক আছে? এখানে কি বলছেন? আপনার যত চাকরি পরীক্ষা আপনি দেন না কেন, আপনি আগামীকাল অনেক চাকরি পরীক্ষা দিবেন, লিখিত পরীক্ষা যত দেন না কেন, আপনি কম্পিউটার অপারেটর, অফিস সহায়ক থেকে শুরু করে যত চাকরি পরীক্ষা দেন, এই সেম প্যাটার্নে আপনি ফোকাস রাইটিং পার্ট লিখবেন, সেম প্যাটার্নে। মনে থাকে জানো আছে কিন্তু আমাদের
ইংরেজি ক্লাস আছে আমাদের সুমন হায়দার স্যারের, ক্লাসটা মিস করবেন না সন্ধ্যা 7টায়। তিনি কিন্তু এইরকম ইংরেজিরও কিন্তু ফোকাস রাইট পার্টটা সম্পূর্ণ দেখাই দিবেন। আপনার অনেক আছে শুধু ইংরেজি এমসিকিউ সলভ করছেন সারা বছর, এখন লিখিত পরীক্ষায় এখন কট খেয়ে গেছেন। 1600 পোস্ট পল্লী দারিদ্র, চিন্তা করতে পারেন এখানে কতগুলো পোস্ট এখানে এই চাকরিটায়। অথচ এই চাকরিটা যারা এবার ধরে ফেলবে তারা কিন্তু লাকি, কিন্তু যারা এই চাকরি পরীক্ষায় শুধু এমসিকিউ সলভ করে যাবে তারা 100% কট খাবে। তা দেখেন এখন আপনার বহুল দেখেন মহোদয়ের পর কোনো কমা নাই। আমরা আগে কিন্তু মহোদয়ের পর একটা কমা দিতাম বা এখানে জনাব শব্দটা ব্যবহার করতাম, এখন আর ওই জনাব ব্যবহার করা যাবে না, আপনি মহোদয় শব্দটা ব্যবহার করবেন। মহোদয় আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই। আগে আমরা কি লিখতাম, মানে জনাব আপনার বহুল প্রচালিত স্বনামধন্য দৈনিক পত্রিকায় নিচের পত্রটি সংযুক্ত করলে আমরা আপনার প্রতি চিরকৃতজ্ঞ থাকব। এই ধরনের কথাবার্তা লেখা যাবে না, শর্টকাট লিখে ফেলবেন চাকরির। তা আপনার বহুল প্রচারিত দৈনিকে সংযুক্ত পত্রটি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ জানাই, এটা এক লাইনের ভিতরে মহোদয় লেখার পর লিখে ফেলবেন। এরপর বিনীত একটা ফাঁকা লিখে একটা বিনীত লিখবেন, জান্নাতুল মাওয়া, জুলগাঁও, শ্রীবর্দী, শেরপুর। আপনি যেখানে যে বাসা আপনি ওই বাসার ঠিকানা আপনি এখানে লিখে দিবেন। এখানে আরেকটু দেখাই, এখানে এই যে একদম মার্জিনের এই পাশে কিন্তু ছিল, আমরা যে দরখাস্তটা লিখছিলাম এই যে মার্জিনের এই মার্জিনে এই যে এখানে আবার একটু দেখিয়ে দিচ্ছি, এখানে মহোদয়, এই মহোদয় কোনো কমা নাই, মহোদয়ের পর এই যে আপনার এক লাইনের ভিতরে শেষ করবা, এই যে আপনার বহুল প্রচারিত দৈনিকে বিনীত অনুরোধ জানাই, এই লেখার পরে এরপর কি আসছে বিনীত, একটু হালকা ফাঁকা রেখে আপনি পরীক্ষার খাতা লিখবেন বিনীত। এই বিনীত লেখার পর কোনো কমা দেবেন না, বিনীত লেখার পর কোনো কমা ব্যবহার করবেন না। আপনার নামটা যা আপনার নাম মনে করে একটা আপনার যে নাম সেই নামটা আপনি লিখে দিবেন এখানে। যদি আপনার নাম কি স্বর্ণা, ঝর্ণা, কত কিছু থাকতে পারে, এই যে আপনার নাম স্বর্ণা, বিনীত স্বর্ণা। কোথায় বাড়ি আপনার, আপনার উপজেলা, গ্রাম উপজেলার একটা দিতে হয়, আপনার গ্রামের নাম এখানে লিখবেন। আপনার গ্রামের নাম একটা যে কোনো, মানে গ্রামের নাম কি মনে করেন, গ্রামের নাম কি হতে পারে, মহিপুর, মহিপুর, এরপর একটা কমা দিয়া এরপর উপজেলা মহিপুর, এটা কোথায় অবস্থিত, বাংলাদেশের কুয়াকাটার পাশে কলাপাড়ার একটা বিখ্যাত উপজেলা। তা মহিপুর কলাপাড়া, এটা কোথায়, মহিপুর কলাপাড়া, এটা হলো পটুয়াখালীর ভিতরে, পটুয়াখালী। দেখছেন প্রত্যেকটা পরে একটা কমা দিলাম, এরপর দাঁড়ে দিয়ে দিলাম। তো এরকম আপনি কি লিখলাম, আপনার মহিপুর লিখলাম, মহিপুর থানাটা কোথায় অবস্থিত, মহিপুর থানাটা কলাপাড়া একটা উপজেলার অন্তর্ভুক্ত এবং এটা পটুয়াখালী জেলার অন্তর্ভুক্ত। এভাবে সুন্দর মতো আপনি দিয়ে দিবেন। এরকম যদি আপনি প্রথম পার্ট শেষ করবেন, কোন পার্ট, আপনি দরখাস্তের অর্থাৎ পত্রিকা প্রকাশের উপস্থিতি প্রথম পার্টটা আপনি শেষ করবেন। এরপরটা আমি দেখাই দিচ্ছি, এরপর দেখো প্রথম পার্ট শেষ, এই পার্টটা কিন্তু আপনার পত্রিকায় সে প্রকাশ করবে না, এটা আপনি জাস্ট একটু আপনার পত্রিকায় যে সম্পাদকের কাছে চিঠি লেখা শেষ। এবার আপনার মেইন চিঠি যেটা আপনাকে সে কি করবে, যে অংশটা আপনাকে সাজিয়ে দিবে সুন্দর মতো, পত্রিকায় কোন অংশটা প্রকাশ করবে। এবারে দেখো এই পার্টটা একটু খেয়াল রাখো, এই যে দেখো ওয়াও, এবার একটু দেখো পত্রিকা, এবার একটু দেখো এখানে কি বললো, একটু নজর দান, ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা, মোটামুটি ক্লিয়ার তো দেখা যাচ্ছে। আপনি এতক্ষণ যে দরখাস্তটা লিখলে কার কাছে, আমরা সম্পাদকের কাছে লিখলাম, লেখার পর তারে পাম্পট্টি মারলাম, বিনীত গেল শেষ, ওইটুক কিন্তু সে কেটে রেখে দিবে। মানে প্রথম আলো সম্পাদক মতিউর রহমান জনাব উনি কি করবেন, আপনার ওইটুক কেটে রেখে দেবে, ওইটুক কিন্তু উনি পত্রিকায় ছাপাবেন না। তো এখন আপনি ওইটুক উপরে লেখার পরে আপনি মূল খাতায় মাঝখানে একদম হেডিংটা করবেন, এখানে মাঝখানে কি করবেন, হেডিং করবেন। আবার একটু দেখাই দিই মাঝখানে হেডিংটা কিভাবে করবেন, এই যে দেখাই, এই যে এখানে মনে করেন আপনার খাতা, এই আপনি উপর থেকে লিখতে লিখতে আসতেছেন একেবারে, এই যে দেখেন আমি একটু দেখা দিচ্ছি, এই যে মনে করেন আপনার আচ্ছা দেখেন এই যে এখানে কি লিখলাম, জুলগাঁও স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন। আমি কিন্তু জুলগাঁও লিখিনি, এখানে কি লিখছি, আমি কিন্তু লিখেছিলাম কি মহিপুর, আমি কি লিখেছিলাম মহিপুর। তা আপনি লিখবেন মহিপুর স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন, যেটা লিখবেন আপনি যে জায়গাটা ওইটা লিখবেন। এটা কিন্তু দেখছেন সুন্দর একটা আন্ডারলাইন করে দিছে, এই মাঝখানে দিয়ে একদম সুন্দর একটা আন্ডারলাইন করে দিছে। এটা
আপনি চাইলে এটা আপনি ব্লু কালার কলম দিয়েও আন্ডারলাইনটা করতে পারবেন। কি লিখছেন যে আপনি যেখান থেকে লিখবেন, অথবা কলাপাড়া স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন, কলাপাড়া স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন। কলাপাড়া একটা উপজেলা, ওখানকার একটা বড় স্বাস্থ্য কেন্দ্র আছে, তাই কলাপাড়া স্বাস্থ্য কেন্দ্রের দিকে নজর দিন, এটা মাঝখানে লিখবেন আপনি খাতার। লেখার পর আপনি এখানে লিখবেন, ঠিক আছে, যে লিখবেন এখানে পুরো লিখবেন যে আমরা পটুয়াখালী জেলার কলাপাড়া একটা বিখ্যাত একটা উপজেলা বা থানা, এই এলাকার এতজন জনসংখ্যার বসবাস, এখানকার যে 50 শয্যা বিশিষ্ট হসপিটালটি আছে, দীর্ঘদিন যাবত এই হসপিটালটা নানা সমস্যায় জর্জরিত, এগুলো লিখবেন। যে এখানে যে জনসংখ্যা এত, কিন্তু সে যে তুলনায় জনসংখ্যা, সেক্ষেত্রে আমাদের এখানে ডাক্তারের পরিমাণ খুবই কম, মাত্র এখানে 2 জন ডাক্তার আছে, তারাও আবার প্রাইভেট ক্লিনিকে বসে চিকিৎসা সেবা দেয় এখানে এবং এই হসপিটালে একটা মানে অপারেশন থিয়েটার আছে, কিন্তু অপারেশন থিয়েটারের যন্ত্রপাতি সবই নষ্ট এবং দেখা যায় যে এখানে গর্ভবতী মহিলাদের যে সিজারের কোনো ব্যবস্থা নাই, যদি কোনো মানে বিপদে হয় তাহলে তাদেরকে পটুয়াখালী সদর হসপিটালে এসে তাদেরকে চিকিৎসা সেবা নিতে হয়। এবং ওই হসপিটালের ওয়াশরুমগুলোর অবস্থা কি, বেডগুলোর অবস্থা কি, এবং হসপিটাল থেকে চিকিৎসা সরঞ্জাম ঠিক মতো দেয় কিনা, ওষুধপত্র দেয় কিনা, এইগুলো সম্পর্কে বিস্তারিত আপনি এখানে একটু সমস্যা, অর্থাৎ ওই হসপিটালটা সমস্যার কথা লিখবেন, ঠিক আছে, যে জনগোষ্ঠীকে দরিদ্র স্বাস্থ্যপেতে ভোগান্তির শিকার হতে হচ্ছে। এবার দেখেন, এই এলাকাবাসী এই করুণ অবস্থা থেকে স্বাস্থ্যকেন্দ্রটি রক্ষা করা হোক, স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার, যথাযথ কর্তৃপক্ষ অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করবে বা ব্যবস্থা গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি। আপনি শেষে কি করবেন, চিঠিতে লেখা শুরু করলেন, মানে এই মাঝখানে এটা নজর দিন, দেওয়ার পরে 2 প্যারায় লিখবেন, মনে করেন মাঝখানে ওটা দুই প্যারায় লিখবেন, মনে থাকবে যে 2 প্যারাটায় প্রথম প্যারাটা বড়, শেষে ছোট্ট প্যারা লিখবে যে এলাকাবাসীর দাবি এই করুণ অবস্থা থেকে স্বাস্থ্যকেন্দ্রটা রক্ষা করা হোক, স্বাস্থ্যকেন্দ্র মানুষের মৌলিক অধিকার, যথাযথ কর্তৃপক্ষ অবিলম্বে এই স্বাস্থ্যকেন্দ্রটি নিয়মিত চিকিৎসা সেবা নিশ্চিত করবে বা ব্যবস্থাপন করবেন বলে আমরা এই কলাপাড়া গ্রামের সাধারণ মানুষ প্রত্যাশা করে। এটা লেখার পর একটা দাড়ি দিয়ে দিবেন, দেওয়ার পরে এই পাশে লিখবেন, আপনারা ভুলেও খাতার এই পাশে লিখবেন না, এইগুলা লেখার স্টাইল এই পাশে, এখানে যে দাড়ি আছে এখানে লিখবেন, আপনার নামটা লিখবেন, আপনার নামটা লিখবেন এবং আপনার থানার নামটা আবার লিখবেন। অর্থাৎ আপনি উপরে যখন পত্রিকার সম্পাদকের কাছে যে বিনীত লিখছিলেন, আপনার জেলার নাম লিখছিলেন, আপনার নিজের নাম লিখছিলেন, ওই নামটা লিখে দিবেন। আপনি যদি এখানে যদি না লেখেন, তাহলে পত্রিকায় যে ছাপাবে এই কলামটা কে লিখছে, তাহলে ওইটা তো আপনি যে লিখছেন আপনার কোনো দামই নাই, আপনার নামটা যদি আপনি না লিখে দেন, এক্ষেত্রে আপনার নামটা লিখবেন, আপনার উপজেলার নামটা লিখে দেবেন আর জেলার নাম লিখবেন। ক্লিয়ার? এখানে কোনো ইতি টিতি এগুলো কিচ্ছু লেখা যাবে না, শুধু আপনার নাম আর আপনার কি উপজেলার নাম আর জেলার নাম, আপনার নাম, উপজেলার নাম, উপজেলার নামের পর একটা কমা আর জেলার নাম লিখে ফেলবেন। কথা ক্লিয়ার? এখন মনে প্রশ্ন আছে, স্যার এই পত্রিকায় যদি একটা সম্পাদকের বরাবর চিঠি আসে, আপনার এলাকায় এডিস মশার আক্রান্ত আছে, ইপটিজারদের উপদ্রব আছে, এইগুলা হতে পারে, আপনার এলাকার যে ঘূর্ণিঝড়ে যে ক্ষতিগ্রস্ত হয়েছে, সেক্ষেত্রে ক্ষতিগ্রস্তদের জন্য পত্রিকায় সাহায্য সহযোগিতা চেয়ে জেলা প্রশাসকের বরাবর চিঠি লিখতে হতে পারে, আসতে পারে না পত্রিকায় বরাবর। এক্ষেত্রেও কিন্তু আপনাকে কি করতে হবে, পত্রিকায় প্রকাশের জন্য যে আসবে সেক্ষেত্রে আপনার প্রেরক প্রাপক লিখতে হবে। প্রেরক আপনার নাম লিখবেন, ঠিকানাটা লিখে দিবেন, আপনার জেলা উপজেলার নাম লিখে দিবেন, আর প্রাপক এখানে কিন্তু প্রাপক মানে এই জিনিসটা কে পাবে, সম্পাদক। আপনি প্রথম আলো পত্রিকার কাছে লিখতেছেন, এখানে সম্পাদক কারণ বাজার ঢাকা লিখে, যে দৈনিক প্রথম আলো কারণ বাজার ঢাকা, এটা লিখে দিবেন সুন্দর মতো। এখানে ডাক টিকিট কথাটা লেখা থাকবে, আর এখানে আপনার নাম, আপনার উপজেলার নাম আর আপনার জেলার নামটা লিখে দিবেন সুন্দর মতো। এটা ক্লিয়ার কিনা সবাই? তবে এইটা অনেকের ক্ষেত্রে 2 পৃষ্ঠা লাগতে পারে, আপনি চাকরি পরীক্ষায় 2 পৃষ্ঠার এতগুলা পেজ পাবেন না। যারা টুকটাক বিশেষ লিখিত পরীক্ষা, নন কাটা লিখিত পরীক্ষা দিয়েছেন দুই একবার, তারা হয়তো জানেন এক্ষেত্রে অত কাগজও দিবে না, টেনশন নিয়ে না। তবে এটা 1 পৃষ্ঠার ভিতরে লিখে ফেলবেন, কম কথার ভিতর 1 পৃষ্ঠার ভিতরে লিখে ফেলবেন। আপনি বিশেষ লিখিত পরীক্ষায় 2 পৃষ্ঠায় যায়, অর্থাৎ এই পৃষ্ঠায় শুরু করে এই পৃষ্ঠায় যায়, কিন্তু এক্ষেত্রে আপনার এই কাজটা করা যাবে না। আমি একটু দেখাই দিচ্ছি, এটা বিসিএস এর লিখিত পরীক্ষার সময় পাওয়া যায়। আপনি মনে করেন এই পৃষ্ঠায় শুরু করবেন, এই পৃষ্ঠায় লেখা শেষ করবেন, এটা হয়, কিন্তু এখানে ছোট্ট করে লিখবেন, 1 পৃষ্ঠার ভিতরে শেষ করে ফেলেন। 1 পৃষ্ঠার ভিতরে এর বেশি আপনি পাবেন না, সময়ও পাবেন না লেখার, অর্থাৎ অল্প কথা লিখে ফেলবেন। অল্প যে সমস্যাটা, শুধু সমস্যাটা 4-5 লাইনের ভিতরে লিখে ফেলবেন, জাস্ট নিয়মটা দেখবে তারা। আপনি একটা দরখাস্ত লেখার যে নিয়মটা আছে, আবেদনপত্র নিয়মটা দেখলে আপনি নম্বর, ভিতরে কি লিখছেন ওগুলো পড়ার টাইম নেই। এটা একজন যিনি খাতা দেখেন তার এগুলো পড়ার টাইম নাই। ক্লিয়ার? মনে থাকবে তো? স্যার রেজাল্ট কি? আচ্ছা গেল এটা।
এবার দেখেন এই ঠিকানাটা গেল, তাহলে আমরা পত্রিকার সম্পাদকের বরাবর আর কোন কোন ধরনের প্রশ্ন আসতে পারে, এর একটা প্রশ্ন আসতে পারে ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে লক্ষ্যে আপনার মেয়র বরাবর, জেলা প্রশাসকের বরাবর, উপদেষ্টা বরাবর এরকম আপনার চিঠি লিখতে বলতে পারে, আবেদনপত্র লিখতে বলতে পারে। সমস্যা নিয়েই সাধারণত এ ধরনের আবেদনপত্র লেখা হয়। আশা করি আমি যেটা আজকে দেখাই দিলাম এটা আপনারা বুঝতে পারছেন। এরকম খাতা লিখে আসবেন, নিজে নিজে একটা ডেমো লিখবেন। আপনি কি করবেন, আজকেই এই ক্লাস শেষে একটা কাগজ দিবেন, এভাবে ডেমো আপনি একটা নিজে লিখবেন। প্রত্যেকটা অংশে একটা একটা ডেমো লিখবেন, সারাংশ একটা ডেমো লিখবেন, ভাব সম্মিশ্রণ একটা ডেমো লিখবেন, তারপর একটা আবেদনপত্র এটা একটা ডেমো লিখবেন। তাতে আপনার চর্চা হবে, পরীক্ষা হলে মনে পড়বে যারা এবার প্রথম লিখিত পরীক্ষা দেন যে না এই নিয়মগুলা ফলো করতে হবে। ওকে, তাহলে হয়ে গেল। এই যে দেখেন সড়ক দুর্ঘটনা বাংলাদেশে মারাত্মক ঘটতেছে, এই সড়ক দুর্ঘটনা প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশের উপযোগী চিঠি। বাংলাদেশের সবচেয়ে বেশি যে ঘটনা ঘটে সড়ক দুর্ঘটনা, এইটা কিন্তু আসার সম্ভাবনা আছে 100%। এটা 100% 100% আসার সম্ভাবনা আছে কিন্তু এটা। স্যার খামটা লিখে দেন। আচ্ছা খামটা কি আমার লিখে দিতে হবে? এই খামটা লিখে দিতে হবে। আচ্ছা দেখি তোমরা হলো তোমাদের খামটা লিখে দিতে হবে তাই তো? আচ্ছা আমি লিখে দিচ্ছি। আচ্ছা একটু খামটা আমি একটু এঁকে দিচ্ছি। এইভাবে তোমরা একদম খাতার নিচে এরকম সুন্দর মতো এরকম একটা খাম আঁকবা। আমি আবার লাল কালি ব্যবহার করতেছি, তোমরা আবার পরীক্ষায় লাল কালি পিঙ্ক কালি ব্যবহার করো না, কালো কালি ব্যবহার করো। এভাবে একটা খাম আঁকবা, স্কেল নিয়ে যাবার সাথে করে। এবার এইটা দুইটা পার্টে আমরা বিভক্ত করে ফেলি, দুইটা পার্টে বিভক্ত করব। এই পাশে আমরা লিখবো প্রেরক, প্রেরক কোনো কমা দেয়া যাবে না। এ পাশে আমরা লিখবো প্রাপক, এ পাশে আমরা লিখবো প্রাপক, কোনো কমা দেয়া যাবে না। এ পাশে আমরা ছোট্ট করে লিখবো ডাক টিকিট। কি লিখবো? ডাক এখানে ডাক টিকিট লাগাই দিতে হয়। তা প্রেরক আপনার নাম, আপনার যে নাম আছে সেই নামটাই লেখেন। আপনার নাম কি লিখছেন? আপনার নাম হলো ঝর্ণা, এই আপনার নামটা ঝর্ণা, আপনি এখানে লিখে দিলেন ঝর্ণা। এরপর কি লিখবেন? আপনার উপজেলার নাম। আপনার উপজেলা কোনটা? আমি লিখছিলাম কোনটা যেন? উপজেলা কলাপাড়া। তা আপনি লিখলেন কলা পয়কার পা ডয়বিন কলাপাড়া। আপনি এখানে একটা কমা দিবেন। এরপর আপনার জেলার নাম লিখবেন পটুয়াখালী, এভাবে লিখবেন পটুয়াখালী। আপনার যেখানে হোক, আপনার বাংলাদেশের যে কোনো উপজেলার আপনি হন, আপনার নিজের আপনার নাম প্রেরক লিখবেন, কমা লিখবেন না, আপনার নামটা লিখবেন, এরপর আপনার উপজেলার নামটা লিখবেন, কমা দিবেন, তারপর লিখবেন। এলো শেষ। এখন প্রাপক কার কাছে এটা পাঠাবেন চিঠিটা? এটা যদি আপনি মেয়র বরাবর পাঠান, আপনি লিখবেন প্রাপক মেয়র। আপনি যদি জেলা প্রশাসক বরাবর পাঠান, এখানে লিখবেন প্রাপক জেলা প্রশাসক। ক্লিয়ার? আপনি যদি কোনো চেয়ারম্যানের কাছে পাঠান, চেয়ারম্যান। যদি কোনো কমিশনারের কাছে পাঠান, লিখবেন কমিশনার। যেহেতু আমরা পত্রিকায় সম্পাদকের কাছে পাঠাচ্ছি, সুতরাং এখানে আমরা প্রাপক সম্পাদক লিখবো। প্রাপক সম্পাদক, কোনো কমা দেওয়ার দরকার নাই। প্রাপক সম্পাদক দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো, প্রথম আলো। কত? কারণ 121 কারওয়ান বাজার, এখানে একটা লিখিলেই হয়। 121 কারণ বাজার ঢাকা, এটা লিখে দিলে হয়ে গেল। কারণ বাজার ঢাকা এতটুকু লিখলে বোঝা যায় প্রথম আলো কার্যালয়টা কারণ বাজার কোথায়। যিনি চিঠি দিবেন উনি কিন্তু চিনে এই পত্রিকা অফিসটা। এই হলো একটা লেখার নিয়ম। কথা ক্লিয়ার? ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা? সবাইকে দিয়ে দেবো, সবাইকে দিয়ে পিডিএফ দিয়ে দেবো। পিডিএফ না দিলে পড়বেন কি বলেন? এখন আপনি কই পাইবেন? রিটেনের বই কিনবেন একদিনের জন্য, কোথা থেকে রিটেনের বিসিএস এর রিটেনের বই কিনবেন? এগুলো সম্ভব আপনার কাছে? এখন আমরা এখানে আপনার ভাব সম্প্রসারণগুলো সব দিয়ে দিলাম, সারাংশগুলা সব দিয়ে দিলাম, চিঠিগুলা দিয়ে দিলাম, আবেদনপত্রগুলো সব আপনাকে দিয়ে দিলাম। এবং আপনাকে যে তিনটা আমরা রচনা, 3-4টা রচনা আছে আপনাদের আসবে, তাও আপনাদেরকে দিয়ে দিলাম। এত টেনশন করেন কা? ইংরেজিগুলাও তো দিয়ে দিয়েছি, ইংরেজিগুলা রচনাগুলা কি কি আসবে, প্যাসেজ, এগুলোও তো আপনাদেরকে দিয়ে দিয়েছি। এগুলো জাস্ট চোখ বুলাবেন। এখন এই পরীক্ষায় তো আহামরি এখন প্রস্তুতি আপনি নিতে পারবেন না। স্যার নামের জায়গায় কি নিজের নাম লিখবো নাকি অন্যজনের নাম লিখবা? নিজের নাম লিখবা, আরেকজনের নাম লেখার দরকার আছে তোমার? নিজের নাম লিখে দিবা। দেখি 100% বলা মানে তো আসবে, কথা বরং না বলাই ভালো। সৈয়দ তাহিদুল ইসলাম বলেন 100% আসবে। ভাই আপনার ক্লাস করার দরকার নাই, আপনি আর এক জায়গায় চলে যান। এই যে আমরা বলি 100% আসবে, ভাই এটা গুরুত্বপূর্ণ। এই জন্য বলি বর্তমান বাংলাদেশে সড়ক দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটে। আমি বললাম যেটা আসতে পারে, এটা 100% এটা আসতে পারে। এটা যে আসবে প্রশ্নটা যদি আমি করি, অনার্স মাস্টার্স কমপ্লিট করছেন, মাথার ভিতরে এতটুকুকে ঘিলো কাজ করে না আপনাদের? বুঝি না কিছু। এই 2-1 জন ফাউল টপের থাকি, এরা ওয়ার টাইম ক্লিক লাগাবে, অন্যের পাশায়
মানে ক্লিক লাগানোর জন্য রেডি থাকে। ওরে ভাই এটা আপনার 100% বলার উদ্দেশ্য যে আপনি এইটা একটু দেখে যাবেন, এইটা একটু আপনি দেখে যাবেন, কারণ সড়ক দুর্ঘটনা বাংলাদেশে বেশি হয়। আমরা কোনটাকে বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, জুলাই বিপ্লব আন্দোলন এটাকে 100% বলি ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাংলাদেশের দারিদ্র্য বিমোচন, বাংলাদেশের ক্ষুদ্র ঋণ কার্যক্রম, বাংলাদেশ সামাজিক ব্যবসা, এগুলো আমরা 100% বলি কারণ এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনারা দেখেন আগে আমি কি বলতাম, পদ্মা সেতু পড়ে যান 100% আসার সম্ভাবনা আছে, বলতাম মেট্রো রেল পড়ে যান, ইংরেজি বাংলা উভয় আসার সম্ভাবনা আছে 100%। এবার বলতাম এলিভেট এক্সপ্রেস ওয়ে 100% পড়ে যান আসার সম্ভাবনা আছে, কি এগুলো বলতাম না? আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমরা এই ধরনের গুলা দিতাম, কিন্তু ওইগুলোই কিন্তু আসতো। তুমি দেখবা যে 11 থেকে 20 যত লিখিত পরীক্ষা আছে এই মেট্রো রেল প্রচুর পরিমাণে আসছে, ইংরেজিতে আসছে, বাংলায় আসতো। এরপর কর্ণফুলী টানেল এটা আমরা দিতাম, প্রচুর পরীক্ষা আসছে। পদ্মা সেতু অনেক পরীক্ষা আসছে কিনা এটা বলেন। এগুলো আমরা 100% বলতাম যে এগুলো 3 স্টার বলতাম, যেগুলো পড়ে যাবেন এগুলো আসতে পারে, আসবেই এরকম বলতাম। তো এই জিনিসটা বেশি ঘটে, এই জন্য বললাম যে আসতে পারি একজন ক্লিক লাগে, এগুলো বলা ঠিক না। এই যে ক্লিক বাস যেগুলো থাকে এদের জীবনে চাকরি হয় না, বিভিন্ন পেজে যায়, কোনো টিচার ক্লাস নেয়, ওটাকে ক্লিক লাগায় খালি। এই ক্লিক বাসদের জন্য কোনো কাজ হইতো না জীবনে। লিখছেন ফিরি ক্লাস করাইতেছি, তো ফিরি দেখাইতেছি, এটাও গা জ্বলে, অনেকের গা জ্বলে। কেন জব মেডিসিন এত ফিরি ক্লাস দেয়, এত ক্লাস করে গা জ্বলে। মানুষে তুমি ভালো উপদেশ দিবা, গ্রামে গিয়ে যদি তুমি ঈদে কি করবা, গ্রামে গিয়ে যদি তুমি মনে করো গরিব মানুষদের টাকা দাও, কইবো ও মানুষদের টাকা দেয় কারণটা কি, ও টাকা পাইলে কই? আবার সুন্দর একটা ড্রেস পরবা, এক শ্রেণী মানুষ ও সুন্দর ড্রেসটা পরলে ডেটা পাইলে কই? ও একটা মাছ কিনলো, মাছটা কি দিয়ে কিনলো? এই এক শ্রেণী মানুষের কাজ দিয়ে অন্যের সমালোচনা করা, ভালো অন্যের ভালো কখনোই দেখতে পারবে না, এগুলো থাকবেই। ক্লিয়ার সবাই? লেখা শেষ? ওকে, আচ্ছা দেখো এবার আমরা দেখি তাহলে। এই একজনে বললেন, আমি তাকে নিয়মটা একটু দেখাই দিলাম যে কিভাবে আপনারা এভাবে লিখবেন। গেল এটা, আচ্ছা গেল। তা সড়ক দুর্ঘটনা এভাবে দেখেন, এই যে সড়ক দুর্ঘটনা একটা সেম নিয়ম, এখানে তারিখ লিখবেন, সম্পাদক লিখবেন, পত্রিকার নাম লিখবেন, বিষয় চিঠিপত্র কলম প্রকাশনের পত্র, দেখেন সেম নিয়ম। মহোদয় আপনার বহুল প্রচারিত, এই যে আপনার বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের জন্য সড়ক দুর্ঘটনা পত্রিকা সংক্রান্ত একটি পত্র সেই সঙ্গে যুক্ত করা হবে, পত্রটি ছাপা হলে বৃহত্তর জনগোষ্ঠী উপকৃত হবে। এরকম লেখা লাগবে এমন কোনো কথা না, এত সুন্দর করে যে আপনার লেখা লাগবে এত বড় লেখার টাইম নেই আপনার, এক লাইনের ভিতরে লিখে ফেলবেন, এক লাইনের ভিতরে এই কথাটা লিখে ফেলবেন। যাই হোক, দরখাস্ত লেখার নিয়মটা আমি লেখাই দিলাম। এই যে সড়ক দুর্ঘটনার অবসান চাই, মাঝখানে লিখবেন, এখানে ডাইরেক্ট দিবেন। এখন কেন সড়ক দুর্ঘটনা হয়, কোথায় কোথায় সড়ক দুর্ঘটনা হয়, কতজন মানুষ এক বছরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে, কোন কোন কারণে এই সড়ক দুর্ঘটনা হচ্ছে, রাস্তার অপ্রচুরতা, এই যে জনসংখ্যা, দক্ষ ড্রাইভারের অভাব, এই জিনিসগুলো ত্রুটিপূর্ণ যানবাহন, এই জিনিসগুলো আপনি সুন্দর মতো এখানে লিখে দিবেন। লেখার পরে এরপর আপনার নামটা লিখবেন, আপনার উপজেলার নাম লিখবেন, কমা দিয়ে আপনার জেলার নাম লিখবেন। এখানেও কিন্তু আপনার একটা কি লিখতে হবে, একটা দরখাস্ত লিখতে হবে। কথা ক্লিয়ার সবাই? লিখছেন তো? ওকে, যাই হোক আপনারা আজকে যে এই নিয়মগুলো শিখাই দিলাম আপনাদেরকে, আশা করি এটা আপনাদের কাজে দিবে। এই ফোকাস রাইটিং পার্টটা আমরা সুন্দর মতো লিখে শেষ করতে পারলাম, আশা করি আপনাদের। আর এটা আর আবেদন পত্র যদি একটা আসে, আবেদন পত্রটা একটা লেখাই দিই, কারণ আবেদন পত্র আপনারা ভুলে গেছেন, সেই ছোটবেলায় আবেদন পত্র আপনারা লিখছেন এরপর আর লেখেন না, এই জন্য অনেকেই কিন্তু আবেদন পত্রটা লিখে একদম। এখন একটা আবেদন পত্র লেখার স্টাইল দেখাবো আপনাদেরকে, এখানে একটা আবেদন পত্র লেখার স্টাইল দেখাই দিব। এটা যে আসবে এমন কিন্তু না, এটা যে এটাই আসবে এমন কিন্তু না। এবার আমরা একটা আবেদন পত্রের নিয়মটা আমি একটু শিখিয়ে দেবো আপনাদেরকে। ওকে, এবার একটু খেয়াল করেন, এখানে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আপনার এটা চাকরি পরীক্ষা আসবে না যে পাঠাগার স্থাপনের জন্য, এটা যে আসবে নিশ্চয়তা নাই। আপনারা এখানে করবে কি, আপনার এলাকার একটা ব্রিজ ভেঙে গেছে, একটা ব্রিজ ভেঙে গেছে, সেক্ষেত্রে একটা আবেদনপত্র লেখা হতে পারে। ব্রিজ ভেঙে গেছে, রাস্তা সংস্কারের জন্য আসতে পারে, রাস্তা সংস্কারের জন্য আসতে পারে। তা যাই আসুক, মনে করেন এডিস মশার উপদ্রব আপনার এলাকায়, চেয়ারম্যানের নিকট, জেলা প্রশাসকের নিকট, এভাবেও আসতে পারে। পত্রিকা ব্যতীত এখানে কোনো পত্রিকা নাই, বলছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন, এলাকার রাস্তা ভাঙা, রাস্তা মানে ঘূর্ণিঝড়ে এলাকার রাস্তা ভেঙে গেছে, সেটার জন্য একটা আবেদন। যাই আসুক না কেন আপনি এভাবে লিখবেন একদম সুন্দর মতো, এখানে কোনো পত্রিকার কথা উল্লেখ করে নাই। ভালো করে পড়বেন, তারপর পত্রিকা লিখবেন। পরীক্ষার হলে দেখবেন লিখিত পরীক্ষায় এদিকে তাকাবে, ভাই আপনি কেমনে লিখছেন, ভাই আপনি চিঠির স্টাইলটা কেমনে লিখছেন, মানে এইরকম করে দেখবেন, খালি তাকাইবো, ভাই নিয়মটা কেমন, একটু নিয়মটা দেখান না,
এই আকামগুলো করবে, কিন্তু আপনাদের এই টাইমগুলো নষ্ট করবেন না। তো এরকম একটা আবেদন পত্র যদি লেখেন, অবশ্যই আপনি কি করবেন, সুন্দর মতো এই কাজটা করবেন। যেরকম সম্পাদকের বরাবর এরকম আপনার এটা থাকবে, এটা পত্রিকা ছাড়া যে আবেদন পত্র, এখানে লিখে দিবেন 8 নং প্রশ্নের উত্তর, 8 নং প্রশ্ন লিখে দিলেন, এটা ব্লু কালার কলম দিয়া। এখন আপনার চিঠিটা লিখতে বলছে কার কাছে? জেলা প্রশাসকের কাছে লিখতে বলতে পারে, উপদেষ্টা বরাবর এই চিঠিটা লিখতে বলতে পারে, আবেদন পত্রটা, তাই না? এখানে কিন্তু কোনো সম্পাদক নাই। ইউনিয়ন পরিষদ মানে চেয়ারম্যানের কাছে বলতে পারে, তারপর একজন কমিশনার কাছে লিখতে বলতে পারে, একজন মেয়র বরাবর লিখতে বলতে পারে। সাধারণত জেলা প্রশাসকের বরাবর বেশি লিখতে বলে, এবং মেয়র বরাবর। কারণ যে তোমার এলাকায় কিছু বখাটে উৎপাত বেড়ে গেছে, তারপর কিশোর গ্যাং, তোমার এলাকার কিছু কিশোর গ্যাং বেড়ে গেছে, তারপর মশার উপদ্রব বেড়ে গেছে। বিশেষ করে খুলনা শহর বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি মশা আক্রান্ত। তো এখন খুলনা শহরে মশা তো আর উপদেষ্টা মারতে যাবে না, এখন ওখানকার মশা মারবে কি? ওখানকার মেয়র যিনি দায়িত্বে আছেন, ওখানে মেয়র বরাবর চিঠি লিখতে হবে, এরকম। তো এখানে আপনার নাম প্রশ্ন উত্তর, কোনো বরাবরটার কিচ্ছু লেখা যাবে না। আপনাকে বলছে যে আপনার এলাকায় মশার উপদ্রবের জন্য বৃদ্ধি পেয়েছে, এজন্য আপনি মেয়র বরাবর একখানা চিঠি লেখেন। তারপরে মেয়র বরাবর বলছে, অথবা জেলা প্রশাসকের বরাবর লিখতে বলতে পারে। তা আপনি এখানে তারিখটা লিখবেন 26, এখান থেকে 26 এপ্রিল, খেয়াল করবেন কোনো কমা দিবেন না, 26 এপ্রিল 2025 লিখলেন। এখন কার কাছে লিখতে বলছে? মনে করেন জেলা প্রশাসক, আপনি এখানে লিখলেন, একটু হালকা ফাঁকা রেখে এই পাশ দিয়ে লিখবেন জেলা প্রশাসক, কোনো কমা দিবেন না, জেলা প্রশাসক। কোথায়? বলে খুলনা মহানগর, জেলা প্রশাসক খুলনা মহানগর, শেষ। এখানেও কমা নাই, এখানে কোথাও কোনো কমা টমা কিচ্ছু নাই। এখন এই লেখাটা একটু ফাঁকা দিয়ে আপনি কি লিখলেন, এখানে একটু ফাঁকা রেখে বিষয় লিখে এই পাশ দিয়ে লিখলেন বিষয়, এই কোলন চিহ্ন দিলেন বিষয় কি এখানে লিখছে পাঠাগার স্থাপনের জন্য আবেদন। আপনার কি মশার উপদ্রব দূর করার জন্য আবেদন, অথবা রাস্তা সংস্কারের জন্য আবেদন। আপনি এখানে লিখলেন রাস্তা সংস্কারের জন্য আবেদন, রাস্তা সংস্কার করার জন্য আবেদন। এই যে এখানে দিয়ে এটা আপনি যদি চান, এটা ব্লু কালার কলম দিয়ে লিখে দিতে পারেন, লেখার পর চাইলে একটা দাগও দিয়ে দিতে পারেন। আবার যদি দাগ না দেন, তা তো আপনার কোনো মহাভারত অসুবিধা হবে না। এই বিষয় লেখার পর এটা লিখলেন, এরপর আপনি কি লিখলেন? মহোদয়, এরপর মহোদয়, ম হয়কার হ দ অন্তস্থ, কোনো কমা দেওয়া যাবে না। মহোদয় লেখার পর একটু ফাঁকা রাখবেন। এরপর এই নিজ দিয়ে সুন্দর লিখতে পারবেন, আমরা খুলনার এমন অমুক বাসিন্দারা, আমাদের এই এলাকার এইখান থেকে এই রাস্তা পর্যন্ত গল্লামারি থেকে গল্লামারি থেকে আমাদের কোন পর্যন্ত, গল্লামারি থেকে একদম 0 পয়েন্ট পর্যন্ত যে রাস্তাটা আছে, দীর্ঘদিন যাবত এই রাস্তাটা সংস্কার অভাবে রাস্তাটা ভেঙে গেছে। এই সেই কি হয়েছে, ওখানে রিক্সাগুলো অ্যাক্সিডেন্ট করতেছে, অটোগুলো অ্যাক্সিডেন্ট করতেছে, গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছে, মানে নিত্য নতুন এবং প্রচুর পরিমাণ ধুলাবলি হচ্ছে, যাতে পরিবেশের সম্মুখীন হচ্ছে। হসপিটালে যাতায়াত করতে খুবই কষ্ট হয়ে যাচ্ছে, অ্যাম্বুলেন্সে অনেক রোগী মারা যাচ্ছে। এই জিনিসটা লিখে আপনি এখানে লিখবেন, ক্লিয়ার? এরপর লিখবেন, শেষে লিখবেন কি? বিনীত নিবেদন, এই যে এগুলো লিখে দিবেন সুন্দর মতো করে। এটা একদম সহজ। এই যে দেখেন, এই যে সমস্যাগুলো লিখলো, লেখার পর বিনীত, এই যে বিনীত আপনার নাম লিখবেন এলাকাবাসীর পক্ষে, আপনার নাম লিখবেন, এলাকাবাসীর পক্ষে ঠিকানা লিখে দেবেন, দাঁড়িয়ে লিখবে, শেষ। তার মানে ফোকাস রাইটিং পার্ট আমাদের লেখা শেষ। ক্লিয়ার? ফোকাস রাইটিং পার্ট শেষ। এরপর আর কোন টাইপের আপনাদের লাগবে বলেন? আর কোন টাইপ লাগবে? ফোকাস টাইপ যা দিছি এটা পিডিএফটা আমরা এখন আপনাদেরকে দিয়ে দিব, পিডিএফটা সবাই পাবেন। আর আরেকটা জিনিস বলি সবাইকে, যারা লিখবেন রচনা অনুচ্ছেদ যদি আসে, একটা প্রবন্ধ বা রচনা যদি আসে আপনাদেরকে, আপনার রচনা প্রবন্ধ যদি আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? এক্ষেত্রে একটু দেখাই দিয়ে, মনে করেন আপনার রচনা অথবা এটাকে কি বলে, প্রবন্ধ, এগুলা যদি একটা আসে, মনে করেন জুলাই বিপ্লব আন্দোলন আসতে পারে আপনাদের, ঠিক আছে না? ছাত্র আন্দোলন, জুলাই ছাত্র আন্দোলন কি আসলো? জুলাই ছাত্র আন্দোলন। আপনি লিখলেন, একটাই আসবেন
জুলাই ছাত্র আন্দোলন, জুলাই ছাত্র আন্দোলন, জুলাই ছাত্র আন্দোলন, অথবা বাংলাদেশের রাজনীতিতে ছাত্রদের ভূমিকা, যাই আসলো এই জিনিসটা সুন্দর মতো আপনি ব্লু কালার কলম দিয়ে লিখতে পারেন। প্রয়োজনে চাইলে এখানে একটা দাগও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। আবার এটা দিলে এখানে একটা ইনভার্টেড কমা দিয়েও দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নাই। এটা একটা হেডলাইন আপনি লিখলেন। এরপর আপনি এখানে ভূমিকা যে অংশ লিখবেন, ভূমিকা কথাটা লিখতেও পারেন, কোনো সমস্যা না। ভূমিকার কথাটা সরাসরি আপনি মনে করেন আপনি ভূমিকা লিখবেন, ভূমিকা এই কথাটা কোলন চিহ্ন দিয়ে এটা লিখতেও পারেন ব্লু কালার কলম দিয়ে। কিন্তু ভূমিকা কথাটা না লিখে আপনি যদি ভূমিকার ভিতরে যে কথাগুলো লিখবেন 2-3-4 লাইনের ভিতরে, এগুলো একটা প্যারা করে আপনি লিখে যেতে পারেন। ভূমিকা কথাটা লিখলে যে আপনি নম্বর কাটবে এরকম না। ভূমিকা কথাটা লিখে আপনি যেগুলো লিখবেন প্রথমে 3-4 লাইন লিখবেন। এরপর আর জুলাই আন্দোলন কি, ছাত্রদের ভূমিকা কি, এই জিনিসগুলো প্রত্যেকটা পয়েন্ট 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 লিখে যাবেন। অবশ্যই আপনি দেখবেন যে লেখার সময় দেখবেন শেষে আপনার ঘন্টা পড়ে যাবে, পুরো শেষ করতে পারবেন না। ওই মুহূর্তে কি করবেন, ওই মুহূর্তে ঘন্টা পড়ার আগে আগে দেখবেন যে 1 মিনিট আছে, গ্যাসাং করে শেষে উপসংহারটা লিখে দিয়ে আসবেন। এইগুলো লেখার সময় উপসংহার লিখবেনই, 1 লাইন 2 লাইনের ভিতরে ড্যাশ করে উপসংহার লিখে দিবেন। তাতে মনে করবে যে আপনি শেষ করে ফেলছেন, আপনি শেষ করে ফেলছেন। যাই হোক, এই আমরা যে কয়টা আপনাদের রচনা প্রবন্ধ দিয়েছি আমরা এই কয়টা রচনা প্রবন্ধ আপনারা পড়ে ফেলবেন। আশা করি এই কয়টা রচনা প্রবন্ধ পড়লে আপনি নিশ্চিত কমন পাবেন, একদম নিশ্চিত কমন পাবেন। এর বাহির থেকে অন্তত পক্ষে আপনার আসবে না, আসবে না, আসবে না। কথা ক্লিয়ার? খেয়াল করেন। আচ্ছা, কার কি সমস্যা, আর কোন টপিকটা দেখাই দেবো একটু বলেন। ফোকাস রাইটিং পার্টটা দেখাই দিলাম, আর কোন কোন জায়গায় লিখিত অংশে আপনাদের কোন কোন জায়গায় সমস্যা আছে একটু বলতে পারেন আমাকে। কোন কোন জায়গায় সমস্যা আছে বলতে পারেন, আমি ওইটা জিনিসটা নিয়ে আপনাকে আলোচনা করব। আর এটা পিডিএফ আমি আপনাদেরকে দেওয়ার ব্যবস্থা করতেছি আমি। আচ্ছা দেখেন, আচ্ছা আমরা পত্র কোন কয়টা পড়বেন এই কয়টার পিডিএফ আপনাদেরকে দিয়ে দিছি, সারাংশ সারমর্ম কয়টা পড়বে সেটাও দিয়ে দিছি, ব্যবসা প্রশাসন কোনটা কোনটা পড়বেন তাও কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দিছি। ওকে, এবার আমরা দেখি পিডিএফ দিয়ে পান না স্যার, পিডিএফ কিভাবে পাবো? ক্লাস শেষে সবাইকে এই পেজে পোস্ট করে আমরা দিয়ে দিব, ক্লাস শেষে এই পেজে পোস্ট করে কিন্তু আমরা দিয়ে দেবো। স্যার ভূমিকা বা পয়েন্টগুলো কি মার্জিন থেকে শুরু করব? হ্যাঁ, ভূমিকা পয়েন্টগুলো অবশ্যই মার্জিন থেকে শুরু করবেন। আচ্ছা এবারে আপনাদের একটু কমেন্টগুলো আমি একটু পড়ি, আপনারা অনেক কমেন্ট করছে, আমি এতক্ষণ পড়িয়ে গেছি ফোকাস রাইটিং পার্টে। এবার আমি আপনাদের যদি কোনো সমস্যা থাকে একটু কমেন্টে জানান, আমি আপনাদের জবাবগুলো একটু দিয়ে দিচ্ছি। স্যার আমাদের জিকে ক্লাস কখন হবে? আজকে জিকে ক্লাস হবে আপনাদের রাত 9:30টায়। মিহির স্যার, জিকে মিহির স্যার। স্যার 20 নম্বর বন্টনটা বলেন। আচ্ছা দেখি স্যার 20 নম্বর বন্টন। আচ্ছা নুসরত নিশা একটা কথা বলে, স্যার 20 নম্বর যে কি কি আসবে এটা একটু বলেন। এটা গতকাল রাতেও আমি বলেছি, তারপর আবার একটু পরে আবার একটু দেখাই দিব আপনাদেরকে। স্যার রচনা কত পৃষ্ঠা লিখলে ভালো হয়? রচনা আপনি চাইলেও আপনি 4-5 পৃষ্ঠা লিখতে পারবেন না, এই রচনাটা সবার শেষে রাখতে হবে। আপনি চাইলে 2 পৃষ্ঠা 1 পৃষ্ঠা লিখতে পারেন। অবশ্যই আপনি পরীক্ষা হলে নিশ্চিত থাকেন যে আপনি এই রচনা যতই বলেন, আপনি পরীক্ষায় যে সময়টা দিবে এই এপি টু পিট, এই 1 পৃষ্ঠার এপি টু পিট আর এই পৃষ্ঠার অর্ধেক, এর বেশি আপনি লিখতে পারবেন না। আপনি যদি পারেন 2 পৃষ্ঠা, যদি যাতে হাত মানে একদম দ্রুত স্পিডে দৌড়ায়, তারা একদম সুপারসনিক কম্পিউটার গতিতে দৌড়ায়, তারা 2 পৃষ্ঠা লিখে আইসেন। হ্যাঁ, তারা 2 পৃষ্ঠা, তবে নম্বরের উপর ডিপেন্ড করে। দেখা গেল আপনার অনুচ্ছেদে নম্বর দিয়ে রাখছে 5, কত 5, তা আপনি 5 নম্বর জন্য 1 পৃষ্ঠায় শেষ করা লাগবে। জুলাই ছাত্র আন্দোলন নম্বর কত 5, 5-এর জন্য আপনি কি 2 পৃষ্ঠা লিখবেন? 5-এর জন্য 1 পৃষ্ঠা লিখে দিন, শেষ। এর বেশি লেখা লাগবে না। 5 নম্বরে বেশি আসবে না, 5 নম্বরে একটা অনুচ্ছেদ আসবে। এখানে তো আমরা 20 নম্বরে একটা রচনা আসবে না, আসবে না। 5 নম্বরে একটা অনুচ্ছেদ আসবে, 5 নম্বরের অনুচ্ছেদে আপনি আর কত বড় লিখবেন? 1 পৃষ্ঠা লিখবেন। কয় পৃষ্ঠা? 1 পৃষ্ঠা, মাত্র 1 পৃষ্ঠা। পরিবেশ দূষণ ও প্রতিকার যদি ধরে, দারিদ্র্য বিমোচন যদি ধরে, তাহলে এইগুলো ও 1 পৃষ্ঠা শেষ করবে। কয় পৃষ্ঠা? ডক্টর ইউনূস সম্পর্কে লিখতে পারে, মাত্র 1 পৃষ্ঠা। কয় পৃষ্ঠা? 5 নম্বরের জন্য 1 পৃষ্ঠাই যথেষ্ট। ক্লিয়ার সবাই? স্যার কি কি আসতে পারে একটু উল্লেখ করে দেন। স্যার আর একটু বলে দেন, প্রথম থেকে লিখার অংশ হতে পারে। আচ্ছা স্যার পিডিএফ হোয়াটসঅ্যাপে দিবেন প্লিজ। স্যার দেখি সমাসের সমস্যা। আচ্ছা সমাসের সমস্যা ইনশাআল্লাহ সমাস পড়া, সমাস গতকাল রাতে একটু হালকা দেখাই দিয়েছিলাম। ব্যাকরণ নিয়ে কিছু বলেন। আচ্ছা স্যার পিডিএফ দেন প্লিজ। কারক সমাস সম্পর্কে বলেন স্যার, ইনশাআল্লাহ কারক বলতেছি এখন। আর দেখি গতকাল পিডিএফ পাইনি, গতকাল আর আজকে 2টা দিয়েন পিডিএফ। কিভাবে? আজকে 2টাই দিয়ে দেবো স্যার, কিছু একটু রিপিট করুন স্যার। কথা পাবো পিডিএফ। ইংরেজি ক্লাস হবে আজকে সন্ধ্যা 7টায়। ইংরেজি ক্লাস ফোকাস রাইটিং পার্ট সন্ধ্যা 7টায়। স্যার এটা কি সরকারি চাকরি? একটু বুঝিয়ে হ্যাঁ সরকারি। স্যার ব্যবসা প্রশাসন নিয়মটা একটু দেখান।
ভাব সম্প্রসারণ নিয়ম দেখাই দিয়েছি। ভাব সম্প্রসারণ 3 প্যাসেজে 3টে প্যারায় লিখতে হবে। যারা শেষে জয়েন করছেন তারা আবার কি করবেন, তারা এই ভিডিওটা প্রথম থেকে দেখবেন। স্যার ব্যাংক ঋণের আবেদন, ব্যাংক ঋণের জন্য আবেদন এটা কি আসতে পারে? ব্যাংক ঋণের জন্য আবেদন আসতে পারে, ব্যাংক ঋণের জন্য আবেদন আসতে পারে। আমি এখানে পিডিএফ এর ভিতরে ব্যাংক ঋণ কিভাবে নিতে হয় এর সম্পর্কে একটা আবেদনপত্র আমি এখানে সংযুক্ত করে দিয়েছি, আপনারা এক নজর দেখে নেবেন। হ্যাঁ, আপনারা এক নজর দেখে নেবেন, আমি আপনাদের পিডিএফ দিয়ে দিয়েছি। স্যার ইংলিশ পিডিএফ পাইনি, পেয়ে যাবা। রচনা কি প্যারার দিতে হবে? রচনা কি প্যারার নাম দিতে হবে? না, রচনা পয়েন্ট আকারে লিখবা, যত পয়েন্ট লিখবা তত নম্বর পাবা। রচনা পয়েন্ট কয়টা উল্লেখ করে দিবা, পয়েন্ট দিলে নম্বর বেশি। স্যার ভাবসাম্য সারাংশের ব্যাপারে একটু বলেন। বলেছি ভাইয়া, বলেছি। অতিরিক্ত কাগজ দিবে কি? মনে হয় দিবে না। কারক সমস্যা সম্পর্কে, আচ্ছা কারক গ্রামার কি পড়তে বলছেন? স্যার গ্রামার কি কি পড়বো? আচ্ছা গ্রামার এবার একটু আমি পূর্ণাঙ্গ সাজেশনটা একটু দিয়ে দিচ্ছি। ওকে, সবাই অনেকে বলতেছে, এবার একটু পূর্ণাঙ্গ সাজেশনটা দিয়ে দিতেছি যে কি কি আপনি পড়বেন। এই সহকারী হিসাব রক্ষক একই জিনিস ভাই, রিটেনে একই জিনিস। অ্যাকাউন্টিং অফিসার সব লিখিত পরীক্ষায় বাংলায় একই স্টাইল আসে, বা পিএসসির অধীনে নন কাডার একটা লিখিত পরীক্ষা হয়। এই নন কাডার লিখিত এটিও পরীক্ষা দেয় যারা, এই নন কাডার লিখিত পরীক্ষা যা আসে এই আপনার এইখানে সেম স্টাইলই প্যাটার্নে আসে। এবার আমি বলে দিচ্ছি আপনাদের কি কি আসবে। পয়েন্ট কয়টা একটু লিখে রাখেন, পয়েন্ট কয়টা একটু লিখে রাখেন সবাই, প্রথম থেকে ব্যাকরণ পার্ট। এবার দেখেন কোন কোন জিনিস আসতে পারে। আমার এটা একদম স্ক্রিনশট দিয়ে রাইখে দিবেন, স্ক্রিনশট দিয়ে রাইখে দিবেন, দেখবেন যে কমন পড়ছে কিনা এটা একটু দেখবেন, স্ক্রিনশট দিয়ে রাইখে দিবেন। আমি যেভাবে বলবো ব্যাকরণ অংশে কি কি আসতে পারে দেখেন। প্রথমে 1 নম্বরে দেবেন, দেখেন প্রথমে যে অংশটা আসতে পারে সেটা হলো 1 নম্বরে দেখেন কারক ও বিভক্তি নির্ণয় করুন। কারক ও লিখে রাখো পয়েন্ট কয়টা, কারক ও বিভক্তি নির্ণয় করুন, কারক ও বিভক্তি নির্ণয় করুন। এটা কয়টা দিবে? 5টা। কয়টা দিবে? 5টা। এখানে 5টা, 5 গুণ 1, 5টা 5 মার্ক। এই কারক ও বিভক্তি নির্ণয় করুন, এটা আসবে। এরপর দেখো 2 নম্বরে আপনাদেরকে দিবে সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদ করুন, সন্ধি বিচ্ছেদ করুন। সন্ধিগুলো কোথা থেকে পড়বা? 2025 সালে আমরা পিডিএফটা দিয়ে দেব। 2025 সালে এবং 24 সালে, 2025 সালে যে চাকরি পরীক্ষায় যেগুলো আসছে বিভিন্ন মন্ত্রণালয় অধিদপ্তরে লিখিত পরীক্ষায়, ওই করে ভালো করে পড়ে যাবা। পাশাপাশি সন্ধির যে পিডিএফটা দেয়া আছে আপনাদেরকে, সন্ধির পিডিএফটা আমরা দিয়ে দিব না। ওই সন্ধির পিডিএফটার একদম বিগত সালের যে বিভিন্ন চাকরি পরীক্ষা যেগুলো আসছে, বিশেষ করে বিসিএস পরীক্ষায়, এইগুলো একটু দেখে যাবা। এগুলো গাড়িতে বসে বসে একটা নজর দেখলেও হয়ে যাবে। তাহলে এখানে যেগুলো কঠিন সহজতা পড়বা না, যে ইতিযোগ আদি ইত্যাদি, হিমযোগ আলায় হিমালয়, এগুলো আসবে, এগুলো আসবে না, কঠিনগুলো আসবে। তা সন্ধি বিচ্ছেদ করুন। এখানে আপনার কারক ও বিভক্তি নির্ণয় করে একটা পার্ট, সন্ধি বিচ্ছেদ করুন। এখানে 5টা সন্ধি দিবে, এখানে 5টা সন্ধি আসবে, 5 এ 5, 5টা সন্ধি বিচ্ছেদ আসবে। এরপরে দেখো 3 নম্বর আপনার কি দিতে পারে? বাক্য শুদ্ধ করে লিখুন। বাক্য শুদ্ধ করে লিখুন, বাক্য শুদ্ধ করে লিখুন। এই বাক্য শুদ্ধ করে লিখুন, এটাও কিন্তু বাক্য শুদ্ধিকরণ লিখুন। এখানেও 5টা বাক্য দিবে, 5, 5 5। অথবা বাক্য শুদ্ধিকরণের পরিবর্তে আপনাকে অন্য কিছু দিতে পারে, এটার অবলিক দিতে পারে বানান শুদ্ধ করে লিখুন। বানান শুদ্ধ করে লিখুন, বানান শুদ্ধ করে লিখুন, এরকম দিয়ে দেবে। বানান শুদ্ধ করে লিখুন, এই বানান শুদ্ধ করে লিখুন, এটাও দেবে। 5টা বানান দিয়ে দেবে, ভুল 5টা বানান দিবে, একটা বানান। গতকাল রাতে যে আমি বানানের ক্লাসটা করিয়েছি, যে কয়টা বানান শিখিয়েছি, ওই বানান কয়টা পড়বেন। অথবা আমি যে ক্লাস শেষে আপনাদের যে বানানের যে একটা পিডিএফ দিয়ে দেবো, যে এই বানান এই কটায় পড়ে যান, ইনশাল্লাহ ওই কটায় পড়বেন, কমন পাবেন ইনশাল্লাহ, এর বাইরে থেকে আসবে না। তাহলে এই যে দেখেন কারক আসবে, সন্ধি আসবে, বাক্য আসবে, বানান আসতে পারে। তো বাক্য এবং বানান দুইটা একসাথে নাও আসতে পারে, যে কোনো একটা হয় বানান শুদ্ধিকরণ দিবেন, না হয় বাক্য শুদ্ধিকরণ দিবে। এরকম কিন্তু আপনাকে এক একটা পার্ট বিভক্ত করে করে আপনাকে দিয়ে দিবে। তো এখানে ব্যাকরণ অংশ আপনাকে 3টা পার্ট রাখবে, 3টা পার্ট। আবার ওরা বলতে পারে পারিবেশিক শব্দ লিখুন, আবার আসতে পারে বিপরীত শব্দ লিখুন, 5টা বিপরীত শব্দ দিতে পারে, 5টা বিপরীত শব্দ লিখুন, 5টা সমার্থক শব্দ লিখুন। এরপরে আবার কি ধর, কারক সন্ধি ধরবি, কারক সন্ধি ধরবি, ফরজ। কারক আর সন্ধি এই দুটো ফরজ আসবেই, এটা বলে দিলাম। কারক সন্ধি এটা আসবেই। স্যার এরপর আর কি ধরতে পারে? কারক সন্ধি এর পাশাপাশি দেখো তোমার এটাও ধরতে পারে কারক সন্ধি। ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করো, ব্যাস বাক্য সহ সমাস নির্ণয়, এটা আসতে পারে। এখানেও কিন্তু 5টা দিবে, কয়টা? 5টা। এবার দেখো সমাস গেল। এরপর ধরতে পারে কি, 2টি করে সমার্থক শব্দ লিখুন। তবে সমার্থক শব্দ পড়ার দরকার নেই, এটা না আসার সম্ভাবনা বেশি। সমার্থক বিপরীত শব্দ আসতে পারে, বিপরীত শব্দ আসতে পারে, বিপরীত শব্দ লিখুন, বিপরীত শব্দ লিখুন।
বিপরীত শব্দ লিখুন। এটা আসার সম্ভাবনা 50%, বিপরীত শব্দ আসার সম্ভাবনা 50%, 50%। 5টা বিপরীত শব্দ দিবে, এটা আসার সম্ভাবনা 50%। এবার বিপরীত শব্দ গেল, এরপর আর কি আসতে পারে? একটা আসবেই 100% গ্যারান্টেড, 100% গ্যারান্টেড, সেটা হলো বাগধারা। অর্থ সহ বাগধারা নির্ণয় করুন। 100% আসবেই, 100% আসবেই, অর্থ সহ বাগধারা নির্ণয় করুন। অর্থ সহ বাগধারা নির্ণয় করুন, এটা 100% আসবেই। এখানে কয়টা? 5 গুণ 1, এটা 100% কারক আর বাগধারা। কারক বাগধারা লিখে রাখেন, এই কথাটা লিখে রাখো আপুরা ভাইয়েরা, লিখে রাখো। কারক এবং বাগধারা আসবেই, কারক সন্ধি বাগধারা এই তিনটা লিখে রাখেন। আমি বলে দিলাম কারক সন্ধি বাগধারা 100% গ্যারান্টেড। কারক সন্ধি বাগধারা 100% গ্যারান্টেড, লিখে রাখো। কারক সন্ধি বাগধারা, কারক সন্ধি বাগধারা লিখে রাখেন, 100% গ্যারান্টেড। কারক সন্ধি বাগধারা, কারক সন্ধি বাগধারা, কারক সন্ধি বাগধারা লিখে রাখছেন। কারক সন্ধি বাগধারা 100% আসতে পারে। এবারে দেখো অর্থ সহ বাগধারা নির্ণয় করো। এই বাগধারা এটা কিভাবে আসবে? 5টা কিভাবে আসবে? এখানে দেখো আসতে পারে কি, মনে করো এরকম দিতে পারে যে অঘাচণ্ডী, অঘারাম দিয়ে দিল কি অঘারাম, এটা দিয়ে দেবে, তুমি অঘারাম লিখবা। অঘারাম অর্থটা কি? ব্র্যাকেট লিখবে। অঘারাম মানে কি? বোকা, কি লিখা? বোকা। এবার এটা দিয়ে একটা বাক্য লিখে দিবা, একটা বাক্য লিখে দিবে। একটা এরকম 5টা দিবে, 5টা তুমি সুন্দর মতো কি করবা? লিখে দিবা। 5টা বাগধারা এরকম লিখবা, ব্র্যাকেটে অর্থ লিখবা, তারপর মেক সেন্টেন্স তৈরি করে দিতে হবে। কি দিতে হবে? তোমার মনের মাধুরী মিশিয়ে এটা লিখতে হবে, ঠিক আছে? মনের মাধুরী মিশিয়ে এটা লিখতে হবে। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে বলেন তো? আর কোনো প্রশ্ন? কারক সন্ধি বাগধারা দিয়ে দেবো না। আচ্ছা, আর কোনো কারো কোনো আর কোথাও কোনো সমস্যা আছে বলেন না? কার আর কোনো? এই তো ব্যাকরণ পাঠ বলে দিলাম, এবার সাহিত্য পাঠ। ব্যাকরণ পাঠ সাহিত্য থেকে আসবে না। এবার লিখিত অংশটা আবার বিলোদি। লিখিত অংশ, লিখিত অংশ কি কি আসবে এটা বলে দিই। লিখিত অংশ, লিখিত অংশ পাঠটা বলে দিই। লিখিত অংশটায় এই যে দেখেন প্রথমে কি আসতে পারে লিখিত অংশে পাঠে বলেন, তবে কি লেখাইছিলাম? একটা আবেদন পত্র আসতে পারে। তা প্রথম তো আমরা একটা সারাংশ আসতে পারে, লিখে দিলাম সারাংশ অথবা সারমর্ম। আমি পিডিএফে যা দিবা এই কয়টাই পড়বেন, বাইরে থেকে পড়ার দরকার নাই, বাইরে থেকে পড়ার দরকার নাই। এরপর আসতে পারে ভাব সম্প্রসারণ। আমি যে কটা দিয়েছি সাজেশনে ওর বাইরে আর আসবে না, ওর বাইরে থেকে আর আসার সম্ভাবনা নেই, আর আসবেন ইনশাল্লাহ। সারাংশ যে আমি যে কটা দিচ্ছি ওই কটা পড়ে যাবা, ভাব সম্প্রসারণ আমি দিয়েছি এটা পড়ে যাবা। মনে থাকে জানো এই দুইটা আসার সম্ভাবনা বেশি। এরপর আসতে পারে আবেদন পত্র। আবেদন পত্র, আবেদন পত্র আসার সম্ভাবনা খুবই কম, এটা আসার সম্ভাবনা কম। এরপর এর পরিবর্তে অথবা দিতে পারে অনুচ্ছেদ, অনুচ্ছেদ দিতে পারে, অথবা প্রবন্ধ রচনা। অনুচ্ছেদ অথবা প্রবন্ধ রচনা, এই আবেদনপত্র অথবা প্রবন্ধ রচনা এটা আসতে পারে। কথা ক্লিয়ার? এরপর একটা হয়তো আপনাদের অনুবাদও ধরতে পারে। এখানে দেখা গেল যে একটা অনুবাদও ধরে দিতে পারে। অনুবাদও ধরে দিতে পারে। একটা ছোট্ট একটা বাংলা একটা অনুবাদ দিয়ে দিবে 3-4 লাইনের ভিতরে, যেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করুন। অনুবাদটা আমাদের সুমন হায়দার স্যার দেখাবেন আজকে রাতে ইংরেজি ক্লাসে, ফোকাস রাইটিং পার্টে। এটা আবার আমি আবার একটু দেখাবো না, কারণ আমি ইংলিশ টু বাংলা, বাংলা টু ইংলিশ এটা আমি ভালোভাবে অনুবাদ করতে পারি না, এজন্য আমি এটা দেখাবো না। ওকে, তাহলে এই যে দেখেন এই আপনাদের পুরো 20 নম্বরের লিখিত পরীক্ষা 26 তারিখ বা 25 তারিখ যারা পরীক্ষা দিবেন আমি বলে দিলাম। আশা করি নাসির স্যার এগুলো স্ক্রিনশট দিয়ে কথাগুলো লিখে রাখেন এবং দেখবেন যে এগুলো হুবহু কমন পাবেন, হুবহু কমন পাবেন। আর কোনো প্রবলেম আছে বলেন দেখি? আপনাদের আর কোথায় কোথায় সমস্যা আছে? আপনাদের সমস্যার জন্যই জব মেডিসিন আছে, বুঝছেন? জব মেডিসিনের সমস্যার জন্যই আমরা আছি ইনশাল্লাহ। আজকে আপনাদের দেখি আর কি কি সমস্যা আছে বলেন না? আর কি প্রশ্ন? স্যার যেগুলো আসতে পারে সেগুলো পিডিএফ আকারে দিলে ভালো। পিডিএফ আকার দিয়ে দিছি তো ভাই, পিডিএফ আকার দিছি, আবার ক্লাসটা শেষে আবার দিয়ে দিব। পিডিএফ আকারে একবার দিয়েছি, আবার দিব। যে কয়টা রচনা পড়া লাগে, ইংরেজিতে রচনা পড়া লাগে, জিকে কি কি পড়া আমাদের পেজে ঘাটবেন, জব মেডিসিন স্ক্রল করবেন। এই জব মেডিসিন পেজটা সবাই স্ক্রল করে নিচে নিচে যাবেন, যা যা দিয়েছি সব পাবেন। আর এই ক্লাস শেষে আবার দিয়ে দিব, বাংলাটা 2025 সালে চাকরি পরীক্ষায় যেগুলো আসছে ওগুলোও দিয়ে দিব। আমরা জিকে কিন্তু সব অলরেডি দিয়ে দিয়েছি, বাকিটা জিকে আজকে আবার আমাদের মিহির স্যার, জিকে স্যার আবার সন্ধ্যায় সবগুলো দিয়ে দিবে। এবং বিকেল 5টা আমাদের তথ্য কাটার আমাদের যে স্যার আছেন আমাদের, উনি কিন্তু বাকিগুলো তহিদ স্যার সবকিছু
ম্যাথের কিন্তু পাটিগণিত দিয়ে দিবে। মমিনুল স্যার বিকেল 3টায় জ্যামিতি যে কটা আসবে ওই কটা করাই দিবে আপনাদের সুন্দর মতো, এবং পাটিগণিত অংশ আমাদের তৌহিদ স্যার, উনি কিন্তু তথ্য কার্ডের একজন, উনি কিন্তু বিকেল 5টা আপনাদের ক্লাস দেবে, সবকিছু বলে দিবে। সন্ধ্যা 7টায় আপনাদের আমাদের সুমন হায়দার স্যার ইংরেজির লিখিত অংশ পাঠ, ট্রান্সলেশন পাঠ সবগুলো বলে পুরো সাজেশন দিয়ে দিবে ইংরেজির, একদম চাক্কা নম্বর পাবেন 20-এ। এরপর আমাদের রাত 9:30টায় আমাদের মিহির স্যার জিকে গুলো বাকিগুলো দিয়ে দিবে। ওকে, সারাদিন ক্লাস করবেন। স্যার কথা দিচ্ছেন স্যার পাইনি, তোমরা কি যে বলো পাওনি, পেজে ঢোকো, পেজে সবই আছে। আচ্ছা আর কোনো সমস্যা থাকলে বলো। স্যার 20 নম্বর জন্য এত কিছু কেমনে নম্বর বন্টন করবে? ভাই অত কিছু সব দিবে না, আপনি এত কিছু সব দিবে না। আমি বললাম 20 নম্বর কি কি করবে, আমি 20 নম্বর তোমাদের একটা পোস্ট ডেমো একটা বানাই দিয়ে, ডেমো 5টা নম্বর বানাই, এতগুলো কি দিবে? আমি তো এগুলো অবলিক দিয়ে দিছি, 5টা ডেমো নাম্বার আপনি যদি দেয়, ব্যাকরণে কি করলে আপনি ধরেন কারকে ধরলো 5 নম্বর, সন্ধিতে ধরলো 5 নম্বর, কারক সন্ধি 5 নম্বর, এরপর মনে করেন বাগধারা ধরলো 5 নম্বর, 3 5 কত 15 দেওয়ার পর এদিকে মনে করেন একটা অনুচ্ছেদ দিয়েও শেষ করে দিতে পারে, আবার তিনটাও দিতে পারে, কারক থেকে 3 নম্বর, সন্ধি থেকে 3 নম্বর, 3 নম্বর বন্টন করেও দিতে পারে। আবার এদিকে দেখা গেল একটা সারাংশ দিল আর একটা অনুচ্ছেদ দিয়ে, মানে একটা সারাংশ দিল আর একটা ভাবসাবসরণ শেষ, আর কিছু দিল না। আবার একটা আবেদন পত্র দিল আর একটা সারাংশ দিল শেষ। আবার করতে বললো কি একটা সারাংশ দিল আর একটা অনুচ্ছেদ মানে রচনা দিল একটা শেষ। এই সবগুলো দিলে তো ভাই নম্বর লাগবে 100 নম্বরের, এই সবগুলো দিলে তো 100 নম্বর লাগবে, এত দিবে না ভাইয়ারা, এত দিবে না। ওকে, আর কোনো প্রশ্ন? দেখি স্যার যথেষ্ট সুন্দর করে বুঝিয়েছেন, একটু আগ মুহূর্ত পর্যন্ত ভয়ে ছিলাম কিভাবে কি হবে, এখন অনেকটা স্বাভাবিক, অনেক বেশি দোয়া রইল আপনার সকলের জন্য প্রতি। থ্যাংক ইউ ভাইয়ারা, থ্যাংক ইউ। আজ ক্লাসের ক্লাস, আর এখন তো কোনো পিডিএফ পাইনি, সব দিয়ে দিতেছি স্যার। জবে রত্না কর্ম স্যার, আমরা জব বেরিয়েছেন কিছু কৃতজ্ঞতা প্রকাশ করছি, থ্যাংক ইউ স্যার। আমি দিয়ে দিতেছি এখনই স্যার, আমি ভর্তি হবো, আগে থেকে জয়েন থাকলে অনেক উপকার হতো। এই যে দেখেন একজন রাজকুমার লিখছে, স্যার আমি ভর্তি হব, আগে থেকে জয়েন থাকলে অনেক উপকার হতো। দেখেন যারা আমাদের আগে থেকে কোর্সে ভর্তি ছিল ওরা অনেক কিছুই জানে, ওরা অলরাউন্ডার, ওদের পরীক্ষা এমনিই ভালো হবে। জব মেডিসিনের সাথে যারা এই রিটেন কোর্সে ভর্তি আছে, যারা 11 থেকে 20তম গ্রেডের লিখিত কোর্সে যারা ভর্তি আছে, ওরা এগুলো সবই পারে, এগুলো তো আমরা সবই শিখাই, এগুলো আগে থেকে যারা পড়ে এগুলো সবই আমরা শিখিয়েছি ইনশাল্লাহ। যারা এরকম এবছর নতুন দিচ্ছেন জব মেডিসিনের সাথে থাকেন, আমাদের জব মেডিসিনের যে হটলাইন নাম্বার আছে, হটলাইন নাম্বারে কল দেন, খুবই কম টাকায় আমরা ভর্তি নিই, মাত্র 1500 টাকায় আমরা রিটেন কোর্সে ভর্তি নিচ্ছি, মাত্র 1500। 11 থেকে 20তম গ্রেডে প্রিলি লিখিত কোর্সে ভর্তি নিচ্ছি, তাও 1500 টাকা, একদম বই সহ। আর কি বলবো বলেন, প্রাইমারি কোর্স করাই আমাদের একদম বেসিক থেকে শূন্য থেকে সকল সাবজেক্ট পড়াই, তারপরও টাকা নিই মাত্র 1500 টাকা। অনলাইন অফলাইনে ভর্তি ফি নিই সারা বাংলাদেশে মাত্র 6000 টাকা। এই 11 থেকে 20তম গ্রেড বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি মাত্র 6000 টাকা নিয়ে আমরা অফলাইনে সারা বাংলাদেশে আমাদের শাখাগুলোতে, আমাদের মিরপুর 10 ফলপটি সামাদ মেশন 4র্থ তলা আমাদের হেড অফিস, এখানে সরাসরি এসে আপনি লাইব্রেরি ব্যবহার করতে পারবেন, ক্লাস করতে পারবেন, সবকিছু করতে পারবেন। আর বিসিএস কোর্সে ভর্তি হলে তাও খুব কম টাকা, আমরা 10,000 টাকা অফলাইনে ভর্তি ফি নিচ্ছি বিসিএস, এবং আমরা অনলাইনে নিচ্ছি মাত্র 4000 টাকা। স্যার আর কোনো প্রশ্ন আছে? দেখি স্যার, আমিও জানতে, কি লিখছেন স্যার? খাদ্য অধিদপ্তরের উপপরিদর্শক পদের জন্য পরীক্ষা কি লিখিত হয়? হ্যাঁ, এটাও প্রিলিও হয়, লিখিতও হয়। প্রিলি লিখিত উভয় স্টাইলই পড়াশোনা করবেন। ডিসি অফিসে এক্সামের জন্য কিছু বলেন? ডিসি অফিসে মিষ্টিমণি, ডিসি অফিসে এক্সাম 100% লিখিত পরীক্ষা হয়, 100% লিখিত পরীক্ষা হয়। আপনি আমাদের লিখিত একটা কোর্স করেন, ইনশাল্লাহ আপনার পরিপূর্ণ সহায়তা করা হবে ইনশাল্লাহ। ফিল্ড ওয়ার্কের জন্য কি পড়বো? এটাই পড়লেই হবে। ট্রাফিক লাইন দেখি স্যার, পিডিএফ দিয়ে দিব আমি। আর কোনো প্রশ্ন? লিখিত হবে। থ্যাংক ইউ জব, থ্যাংক ইউ। তো খাদ্য অধিদপ্তরের জন্য লিখিত হবে, খাদ্য অধিদপ্তর লিখিত হবে। জব মেডিসিন নামে উৎপত্তি কি হবে? ইমতিয়াজ ভাইয়া দেখছি জব মেডিসিন নামে উৎপত্তি কি হবে? দেখি সাজেশনটা সব চাকরির জন্যই গুরুত্বপূর্ণ। রিটেন কোর্সে ভর্তি হতে চাই, পুরা কপাল। আচ্ছা দেখেন, যারা ভর্তি হতে চান তাদেরকে একটু আমি হটলাইন নাম্বারটা দিয়ে দিচ্ছি, 01901519501। এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার, এইটা হলো হোয়াটসঅ্যাপ। আপনারা ভর্তির জন্য এই নম্বরে কল দিবেন, এই নম্বরে আপনারা ভর্তির জন্য কল দিবেন। দেখি আর কোনো প্রশ্ন আছে স্যার? মানে স্যার কত নম্বর পরীক্ষা হবে? 80 নম্বরে লিখিত পরীক্ষা হবে। আপনাদের প্রতি নাসরিন আক্তার আপনাদের চির কৃতজ্ঞ স্যার, এত সুন্দর করে বিষয়টি বুঝিয়ে কাটিয়ে দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভাইয়া। রেবা ফারিয়া স্যার, আপনার সাথে দেখা করার ইচ্ছাটা হয়তো পূর্ণ হবে। রেবা ফারিয়া, ইনশাল্লাহ আপু দেখা হবে। আমরা তো সারা বাংলা, আমি 30 তারিখ আমাদের রাজবাড়ী এবং ফরিদপুর শাখায় সেমিনার নিতে যাব।
আপনি চাইলে আমাদের ঢাকা শহরে এসে আপনারা দেখা করতে পারবেন। আমরা অল টাইমে আমরা থাকি, জব মেডিসিনের সকল টিচাররা আমরা এখানে থাকি। আমাদের মিরপুর 10 ফলপট্টি, আমরা ঠিকানাটা আপনাদের লিখে দিচ্ছি। আমাদের এটা হলো মিরপুর 10 ঢাকা, আমাদের হেড অফিস মিরপুর 10, জব মেডিসিন মিরপুর 10, মিরপুর 10 ফলপট্টি, মিরপুর 10 ফলপট্টি, সবাই দেবে মিরপুর 10 ফলপট্টি, সামাদ ম্যানশন, সামাদ ম্যানশন 4 তলা, সামাদ ম্যানশন 4 তলা। আচ্ছা দেখি স্যার পেজে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে নেশা দিয়ে দিব। ধন্যবাদ স্যার, স্টুডেন্টদের প্রতি আপনাদের ভালোবাসা থেকে মুগ্ধ হয়ে গেলাম। থ্যাংক ইউ টুম্পা, থ্যাংক ইউ আপু। একা পাখি লাভ দিয়েছেন, থ্যাংক ইউ স্যার। আমার সিট পড়ছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এটা হলো আপনাদের কাজীপাড়ার পাশেই। আপনারা যদি ঢাকা শহরে কার কোথায় সিট পড়ছে এ নিয়ে যদি আপনাদের কোনো ঠিকানা জানার ইচ্ছা থাকে তাহলে আপনারা আমাদের হটলাইনে কল দিয়ে আপনারা জানতে পারবেন। ঠিক আছে, হটলাইনে কল দিয়ে আপনারা জানতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা দিয়ে দেবো, কারকটা একটু পড়ান স্যার। ইনশাল্লাহ কারক পড়াবো। স্যার নীলক্ষেতের আশেপাশে একটা শাখা দরকার। ঠিক আছে ভাইয়া। হৃদয় দাস লিখিত কোর্সে কি কোনো বই দিবেন? হ্যাঁ আমরা বই দিব, আপনি আমাদের হটলাইন নাম্বারে কল দিয়েন। কোন কোন কোর্সে বই আছে কোনটায় নাই হটলাইন নাম্বারে কল দিয়েন একটু। খাদ্যের এক্সাম উপখাদ্য পরিদর্শক বিগত সালে প্রিমিলিয়ার হয়েছে, এখন কি হবে জানি না। খেয়াল করেন একটা জিনিস, খেয়াল করেন আপনারা একটু খেয়াল করেন, নবম থেকে একদম 16তম গ্রেড পর যদি ওই আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন ওটা যদি নবম থেকে 16তম গ্রেডের ভিতরে হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার লিখিত পরীক্ষা হবে। অবশ্যই কিছু কিছু চাকরি পরীক্ষা আগে প্রিলি নেয় পরে লিখিত নেয়, আবার কিছু জব পরীক্ষা প্রি লিখিত একসাথে হয়। তবে খেয়াল রাখবেন আপনি যে পোস্টে অ্যাপ্লাই করেছেন ওটা যদি হয় তাহলে লিখিত হবেই। আর কম্পিউটার অপারেটর পদে, অফিস সহায়ক পদে যত চাকরি পরীক্ষা হয় ওগুলো লিখিত হয়। সিভিল সার্জন কার্যালয়ে যত পরীক্ষা হয় ওগুলো লিখিত হয়। ডিসি কার্যালয়ে যত পরীক্ষা হয় সব লিখিত হয়। মনে রাখবেন জেলা প্রশাসকের কার্যালয়, ডিসি কার্যালয় এগুলো যত পরীক্ষা সবই কি হয়, সবই লিখিত পরীক্ষা হয়। সন্ধি শব্দের অর্থ কি? সন্ধি শব্দের অর্থ ভাইয়া মিলন, 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 মিলন। আচ্ছা দেখি স্যার পিডিএফ দিয়ে দেবো। দেখি স্যার প্রকৃতি প্রত্যয় থেকে কি প্রশ্ন আসতে পারে। ভাইয়া দেখাই দিয়েছি, গতকাল রাতের ক্লাসে দেখাই দিয়েছি। স্যার প্রাণী সম্পদ অধিদপ্তরের এক্সাম কি লিখিত হবে? হ্যাঁ, শিক্ষা খাতুন প্রাণী সম্পদ অধিদপ্তর পরীক্ষা লিখিত হবে। আচ্ছা দেখে আর কি শেরেবাংলা কৃষি বিভাগে কারো পরীক্ষা আছে আমার পড়ছে। অফিসার মেঘদূত স্যার নবম গ্রেডের জন্য প্রযোজ্য এই সাজেশন। হ্যাঁ এগুলো সব গ্রেডের জন্যই প্রযোজ্য, নন কার্ডের জন্য প্রযোজ্য। এগুলো ভাই বিশেষ লিখিত পরীক্ষার এই স্টাইলে আসে, বিশেষ লিখিত পরীক্ষা আসে। আবার বানানের নিয়ম বলে, বাংলা একাডেমি বানানের 3টা নিয়ম লিখুন, এরকম নিয়ম লিখতে পারে। বাংলা একাডেমি বানানের 3টা নিয়ম, এগুলো কিন্তু ধরে। স্যার আমার কমেন্ট পড়েন না। কামরুন না রাসবা, এই তো বেবি পড়ে দিলাম। সেজুতি রহমান থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ। রনক না স্যার, স্যার এক কথায় প্রকাশ আসবে না। হ্যাঁ এক কথায় প্রকাশ আসতে পারে। কি বলেছি? এক কথায় প্রকাশ, এক কথায় প্রকাশটা আসতে পারে। লিখে রাখো এক কথায় প্রকাশ, বাগধারা এক কথায় প্রকাশ আসতে পারে। আমি লিখে দিছি ওগুলা। এক কথায় প্রকাশ এটা ভালো করে পড়ে যাবে, এটা আসার সম্ভাবনা 90%। এক কথায় প্রকাশ এটা আসার সম্ভাবনা 90%। এক কথায় প্রকাশ আসার সম্ভাবনা 90%। এক কথায় প্রকাশ যেগুলো বিগত সালে চাকরি পরীক্ষা আসছে ওই কটা খালি পড়ে যাবা। বিগত সালে চাকরি পরীক্ষা যে কটা ওই কটা দিয়ে পড়ে ফেলবা, মনে থাকবে? ওকে, এক কথায় প্রকাশ আসতে পারে 90%, এক কথায় প্রকাশ আসতে পারে। এনি খান শুক্রবার ইনশাল্লাহ পরীক্ষা শেষে স্যারের সাথে দেখা করব ইনশাল্লাহ। বেবি চলে আসো। নাজমুল সজল স্যার আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারি নাই, আমাদের হটলাইনে কল দিও। অর্নি সুলতানা রূপা স্যার আপনাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সুলতানা খানম লাভ রিয়েক্ট দিয়েছেন, থ্যাংক ইউ আপু। মারিয়া মনি বরিশালে কোথায়? বরিশালে আমাদের অফিসটা হলো বিএম কলেজ মসজিদ গেটের পাশে আলী মার্কেট, আলী মার্কেট 3য় তলা, আলী মার্কেট 3য় তলা। স্যার বাগধারা সাজেশন দেন দিয়ে দিব। পিডিএফ কপি কোথায় পাবো? আমাদের পেজে দিয়ে দিব। স্যার আপনাদের ফরিদপুরের শাখাটা কোথায়? ঝিলটুলি। আমাদের ফরিদপুর শাখাটা ফরিদপুরের ঝিলটুলি। ওখানে ফরিদপুর ঝিলটুলিতে গেলে জব মেডিসিন পাবেন। ওখানে ইউসিসি এবং জব মেডিসিন দুটোই ওখানে আছে। ভূমি অফিসের সামনে, একদম ফরিদপুর শহরের ভূমি অফিসের সামনে। আমি 30 তারিখ ফরিদপুরে সেমিনার নিতে যাবো ইনশাল্লাহ। স্যার আমি স্যারের সাথে দেখা করছি দিনাজপুরে, আমার ইচ্ছা পূরণ হয়েছে। শিরিন জামান তিনি আমার সাথে দেখা করছে দিনাজপুরে, থ্যাংক ইউ আপু। দিনাজপুরে আমাদের শাখা দিনাজপুর সরকারি কলেজের সামনে। স্যার এই ক্লাসে পিডিএফ কোথায় পাবো? এই পেজে দিয়ে দিব। স্যার খাদ্য অধিদপ্তর একাধিক আবেদন করা যাবে, আপনি দেখে নেবেন একটু ভালো করে। স্যার শীত পড়ছে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, একদম রাস্তার পাশে মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ, একদম শিয়া মসজিদের ওই রাস্তাটা দিয়ে একদম কাছে। স্যার শেওড়াপাড়া কোথায়? আমাদের অফিসের পাশে শেওড়াপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া, মিরপুর 10 এক লাইনে। শেওড়াপাড়া, কাজীপাড়া, শেওড়াপাড়া একদম আমাদের মিরপুর 10-এর কাছে একেবারে। মাইলস্টোন কলেজ কোথায়? গুগল একটু সার্চ দাও মাইলস্টোন কলেজটা। স্যার পিডিএফ দিয়ে দিব। স্যার দেখি স্যার 80-তে 35 পাইলে পাস করবো না, 80-তে 35 পাইলে পাস করবেন না, এটা দিয়ে আপনি টিকবেন না। 80-র ভিতরে যারা 60% নম্বর পাবেন ইনশাল্লাহ তারাই ভাই ভাই ডাক পাবেন, নিশ্চিত থাকেন। 80-র ভিতরে যারা 60% না 60 পাবেন তারাই ভাই ভাই ডাক পাবেন।
স্যার ফিল্ড ড্রেস যেগুলো এগুলো পড়লে, ফিল্ড ড্রেস এগুলো পড়লেই হবে। স্যার মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ আপনাদের সেখানে কত দূর স্যার? মিরপুর ক্যান্টনমেন্ট স্কুল থেকে বেশি দূরে না, গাড়ি ভাড়া 10 থেকে 20 টাকা দিবে, খুবই কাছে। বরিশালে কোথায় বলে দিছি, জাহাঙ্গীর আলম টাঙ্গাইলে শাখা দিয়েন স্যার। টাঙ্গাইলে আমাদের শাখা আছে, টাঙ্গাইলে আমাদের টাঙ্গাইল সদরই আমাদের আকুর টাকুর পাড়া আমাদের শাখা আছে। তারপর দেখি আর কোন স্যার, সাভারে অনেক জব ক্যান্ডিডেট, একটা ব্রাঞ্চ খুলে ভালো হতো। আমরা ইনশাআল্লাহ সাভারে খোলার চেষ্টা করবো ইনশাআল্লাহ ভাইয়া। আমাদের মমিনুল স্যার লিখেছেন বিকাল 3টায় ম্যাথ ক্লাস হবে, সবাই রেডি থাইকো। বিকাল 3টায় মমিনুল স্যার ঝাঁকানাকা 3টা থেকে 5টা থেকে খালি চলতেই থাকবে। আবার 5টায় কিন্তু ক্লাস হবে ম্যাথের, মমিনুল স্যার ক্লাসে সবাই থাকবেন। মিলান আসাদ, সিভিল এভিয়েশন পরীক্ষা একই জিনিস স্যার, মোবাইল ফোন সাথে নিয়ে গেলে কেন্দ্রের লোকেশন কিভাবে পাবো? মোবাইল ফোন আপনার বাইরে আশেপাশে রাখার জায়গা থাকবে, একটা ব্যাগটাক রাখার জায়গা থাকবে। স্যার পল্লী দারিদ্র বিমোচন সরকারি চাকরি ফুডের আগে আবেদন থাকলে এখন কি করবো? দেখি আর কোনো প্রশ্ন? ওরে ভাইয়েরা অনেক প্রশ্ন করছে, নিজ ক্যান্টনমেন্ট আজিমপুর থেকে কিভাবে যাব? আচ্ছা দেখি স্যার, ওরে বাবারে, লালমানের হাউজিং মণিপুর স্কুল, আর মণিপুর স্কুলে আমাদের মিরপুরের আশেপাশেই, সব কাছে, মিরপুর আপনার আশেপাশে নির্জন ইন্টারন্যাশনাল হাই স্কুল অ্যান্ড কলেজ, এখানে চন্দ্রা থেকে কিভাবে যাব? এটা গুগলে সার্চ দাও, সবাই শোনেন। কিছু স্কুল অ্যান্ড কলেজ ওটা আমরাও চিনবো না হয়তো, আপনারা যার যেখানে সিট পড়ছেন গুগলে সার্চ দেন, একদম লোকেশন একদম চলে আসবে, গুগলে সার্চ দেন চলে আসবে ইনশাল্লাহ। মণিপুর তো মিরপুর 10-এর কাছে একেবারে, মণিপুর হাই স্কুল মিরপুর 10-এর কাছে। আর কোনো প্রশ্ন? গাজীপুরে একটা শাখা ইনশাল্লাহ খুলবো। ওকে, যাই হোক, এতক্ষণ যারা আমাদের সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ রইল। আবার আমি দাওয়াত দিচ্ছি ইনশাল্লাহ, আপনারা এখন আমি এখন আপনাদের পিডিএফ গুলো দিয়ে দিব, পিডিএফ গুলো সম্পূর্ণ আপনারা এখান থেকে পড়ে ফেলবেন, এগুলো আমি পোস্ট করে দিব এখন। এরপরে আবার বিকাল 3টায় খাওয়া দাওয়া করে এগুলো পড়তে থাকবেন। এখন পড়ার পরে বিকাল 3টার ভিতরে খাওয়া দাওয়া করে রেডি হবেন, মমিনুল স্যার আমাদের ম্যাথের জাদু দেখাবেন, সেই কটা করবেন। এবং বিকাল 5টায় আমাদের তৌহিদ স্যার, তিনি আবার পাটিগণিতের ম্যাথের জাদু দেখাবেন। এবং আবার রেডি থাকবেন সন্ধ্যা 7টায় আবার আমাদের সুবল হায়দার স্যার ইংরেজি লিখিত পাঠের জাদু দেখাবেন। এবার আবার রেডি থাকবেন রাত 9:30টায়, আবার 9:30টায় জিকে আমাদের স্যার আবার রেডি থাকবেন। সবসময় আমাদের জিকে ক্লাস হবে, জিকে মিহির স্যারের ইনশাল্লাহ। আজকে সারাদিন জব মেডিসিনের সাথে থাকবেন ইনশাল্লাহ, পড়াশোনা করেন, বেস্ট অফ লাক, সবার পরীক্ষা ভালো হোক ইনশাল্লাহ। দেখা হবে আপনাদের সাথে আজকে বিকাল 3টায় মমিনুল স্যারের সাথে ইনশাল্লাহ, সবার সাথে। আর আগামী 26 তারিখ যারা ঢাকা শহরে পরীক্ষা দিতে আসবেন সবাই আমাদের মিরপুর অফিসে স্বাগতম। বিকেল 5টা আমাদের একটা ফ্রি সেমিনার অনুষ্ঠিত হবে, যারা আসবে সবাই টি শার্ট পাবেন, টিউশন নিয়েন না। আমাদের অফিসে আসলে টি শার্ট পাবেন, এটা টিউশন নিয়েন না সবাই ইনশাল্লাহ। আমাদের বিকেল 5টায় সেমিনারটা হবে 26 তারিখ, সবাই চলে আসবেন। যারা ভর্তির জন্য করছেন এই নম্বরে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে রাখেন, যে কোনো কোর্সে ভর্তির জন্য স্ক্রিনশট দিয়ে রাখেন ইনশাল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার বিকাল 3টায়। আল্লাহ হাফেজ।